হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমাদের গুণগত রসায়নের লেকচার 21-এ। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। একটু আমাকে জানাই দিও কাইন্ডলি আমার সব কথা ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা বা সব ওকে আছে। হ্যাঁ, হ্যাঁ। আমার এন্ড থেকে সব ঠিকঠাক মতো আছে। আমি তাহলে তোমাকে একটু মেনশন করে দিই। তাহলে সবাই তাহলে জয়েন করে ফেলো। এরপর হচ্ছে আজকে আমরা এই যে দ্রাব্যতা গুণফল শুরু করব। বাট দ্রাব্যতা গুণফল করার আগে ওই দুই একটা ম্যাথ তোমরা দ্রাব্যতার পারো নাই, আমাকে তোমরা ডাউট দিচ্ছিলা টেলিগ্রাম গ্রুপটাতে, আমি এগুলো সলভ করে দিব। ওই হেনরি শুটে তোমাদেরকে দুই তিনটা বাড়ি কাজ দিছিলাম, বাট অনেকেই নাকি পারো নাই। সেগুলো আমি সলভ করে দিব, দেন হচ্ছে আমরা দ্রাব্যতা গুণফল টপিকটাতে চলে যাবো আজকে। ঠিক আছে? তোমরা কি আগের লেকচার সবাই করে আসছো? একটু আমাকে জানাবা সবাই আগের লেকচার করে আসছো কিনা। হ্যাঁ, আগের লেকচার কিন্তু করা থাকা লাগবে। কেমন? আগের লেকচার কি সবাই করে আসছো? একটু আমাকে জানাও। সবাইকে আগের লেকচারটা করে আসছো? ওকে, তাহলে চলো আমরা শুরু করি। আসুন আমরা কেমন সবাই জয়েন হতে থাকুক, আমরা বাট আগের ক্লাসের দুই একটা ম্যাথ আমরা করতে থাকি। দেখো প্রথম একটা ম্যাথে আমরা যাই। দেখো তো এই ম্যাথে কি বলতেছে, 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সুক্রোজের দ্রাব্যতা, সুক্রোজের, তোমরা কি সুক্রোজ মানে চিনি যেটা, এটা সংকেত জানো? এটা সংকেত কি হয়ে থাকে বলতো? C12H22O11 হয়ে থাকে। তাহলে সুক্রোজের সংকেত হচ্ছে আমাদের C12H22O11। এখন সুক্রোজের দ্রাব্যতা তোমাকে দেওয়া আছে 203 গ্রাম পার 100 গ্রাম পানি। এর মানে এখানে যদি দ্রব থাকবে কতটুকু, মানে দ্রাবক যদি 100 গ্রাম হয়, তাহলে এর মানে দ্রাবক যদি এখানে 100 গ্রাম হয়, তাহলে এর মধ্যে দ্রব থাকবে কতটুকু? দেখো তো, দ্রব থাকবে তোমার কাছে এখানে 203 গ্রাম। কথা বুঝতে পারছো? কারণ আমরা দেখে আসছি অলরেডি, গত ক্লাসে আমরা দেখছিলাম যে চিনির দ্রাব্যতা কিন্তু অনেক বেশি হয়ে থাকে, রাইট? তাহলে সুক্রোজের দ্রাব্যতা কিন্তু 203 গ্রাম পার 100 গ্রাম পানি। তার মানে দ্রাবক যদি 100 গ্রাম নাও, তাহলে দ্রব পাবা তুমি 100 গ্রাম। ওকে, সরি, দ্রব পাবা তুমি 203 গ্রাম। এখন ওই তাপমাত্রায় 100 গ্রাম সুক্রোজ দ্রবণ পেতে কত গ্রাম পানি এবং কত মোল সুক্রোজ প্রয়োজন? ওকে, তার মানে তুমি খেয়াল করে দেখো তো, এখানে তোমার সুক্রোজ যেটা আছে, সুক্রোজ এর তোমাকে দ্রাব্যতা দেওয়া আছে কত? সুক্রোজের দ্রাব্যতা দেওয়া আছে এখানে 203 গ্রাম পার 100 গ্রাম পানি। তুমি আমাকে বলতে পারবা এই জায়গাতে দ্রবণের ভরটা কত? দেখো এই জায়গাতে দ্রবের ভর হচ্ছে তোমার 203 গ্রাম আর দ্রাবকের ভর হচ্ছে তোমার 100 গ্রাম। তাহলে এখানে দ্রবণের ভর কত হবে? তাহলে এই জায়গাতে দ্রবণের ভর ইকুয়াল হবে 203 যোগ 100। তার মানে এখানে হবে দ্রবণের ভর হবে 303 গ্রাম। তার মানে 303 গ্রাম যদি তুমি দ্রবণ তৈরি করতে চাও, তাহলে সেই ক্ষেত্রে দ্রব লাগে হচ্ছে 203 গ্রাম আর দ্রাবক লাগে হচ্ছে 100 গ্রাম। তাহলে কি কি বের করতে বলছে? যে পানির ভর কত হবে আর কত মোল সুক্রোজ তুমি পাবা। বেসিক্যালি তোমাকে আগে দুইটারই ভর বের করতে হবে, পরে সুক্রোজের ভরটাকে সুক্রোজের আণবিক ভর দিয়ে ভাগ করে সুক্রোজের মোল সংখ্যা বের করতে হবে। কোশ্চেনটা বুঝতে পারছো? তাহলে এখানে যদি আমরা আগে এই পানিরটা বের করে আসো, যে 303 গ্রাম দ্রবণ, এটা বানাইতে হচ্ছে আমার পানি লাগবে কতটুকু? পানি লাগবে হচ্ছে আমার 100 গ্রাম, রাইট? এই যে দেখো 303 গ্রাম দ্রবণে পানি থাকে, দ্রাবক থেকে 100 গ্রাম। তাহলে আমাকে তৈরি করতে বলছে 100 গ্রাম দ্রবণ। তাহলে আমাকে তৈরি করতে বলছে 100 গ্রাম দ্রবণ। তাহলে এই 100 গ্রাম দ্রবণে পানি লাগবে দেখো তো কতটুকু? জাস্ট উইজিক নিয়ম করবা তুমি, 100 গুণন 100 ডিভাইডেড বাই 303। তাহলে পানি লাগবে 33 দশমিক সামথিং গ্রাম, 33 গ্রামের মতো। তাহলে তুমি খেয়াল করে দেখো 33 গ্রাম কোন নাম্বার অপশনে আছে? শুধু 1 নাম্বার অপশনে কিন্তু আছে, সরি 3 নাম্বার অপশনে কিন্তু আছে। 33 গ্রাম কিন্তু অন্য কোনো অপশনে নাই। তাহলে এটাই কিন্তু তোমার আনসার হবে। সো এরপরে বাকিটা কিন্তু বের করতে হবে না, বাট তুমি চাইলে বের করতে পারো। কিভাবে বের করতে পারো? তুমি এখানে পানির ভরটা জেনে গেছো না? এখন তাহলে 100 গ্রাম দ্রবণে যদি দ্রাবক এত হয়, তাহলে দ্রব কতটুকু হবে? তাহলে দেখো এখানে দ্রব কতটুকু হবে, এখানে এই যে দ্রব ইকুয়াল টু হবে 100, যদিও বের করার দরকার নাই, 100 থেকে 33 বাদ দাও, তাহলে দ্রব হবে তোমার কাছে 67 গ্রামের মতো। সো এরপরে এটাকে তুমি কি করবা? এই যে দ্রবের যদি তুমি মূল সংখ্যা বের করতে চাও, এই 67টাকে তুমি এইখানে যেটা আছে এটার আণবিক ভর দিয়ে ভাগ করবা। C12 মানে কত? 12টা কার্বন, প্রত্যেকের ভর হচ্ছে 12 করে। তারপরে H22, তাহলে হাইড্রোজেনের ভর হচ্ছে 22, আর 16কে তুমি তাহলে এখানে 11 দিয়ে গুণ করবা। তারপরে তুমি এখানে তাহলে তোমার দ্রবের মূল সংখ্যাটাও পেয়ে যাবা। বুঝা গেছে অঙ্কটা? বলো তো একটু করে, বুঝছো কিনা সবাই? হ্যাঁ, এই মাত্র শুরু হয়েছে ম্যাথ ক্লাস, এই মাত্র শুরু হয়েছে এটা, এবং আগের ক্লাসের ম্যাথ, এটা নতুন টপিকের ম্যাথ না। সো নতুন টপিকের ম্যাথ আমরা একটু পরে যাব, বাট এটা যদি বুঝা থাকে তাহলে আমরা নেক্সটে যাব। চলো নেক্সটে যাই। আসো দেখো, বলতেছে কি, এই যে একটা জিনিস দেখো, এই বলছে নাইট্রোজেনের যে দ্রাব্যতা, এটা দেওয়া আছে মোলার এককে। তার মানে নাইট্রোজেনের দ্রাব্যতা যেটা S, নাইট্রোজেনের যেটা দ্রাব্যতা S আছে, S ইকুয়াল টু কত দেওয়া আছে এখানে? 1.4 গুণন
10 ইনভার্স অফ 5 মোলার। ঘাবড়ানোর কিছু নাই, আমি কিন্তু এখনো কোনো টপিক পড়াই নাই, আমি সামনেই পড়াবো। বাট ওই যে সবাই জয়েন হচ্ছে তো, এই জন্য কয়েকটা ম্যাথ করাই ফেলতেছি, যেগুলো আগের ক্লাসের ম্যাথ। বলতো 1 মোলার মানে কত মোল পার লিটার? আমি চাইলে কিন্তু এটাকে লিখতে পারি কি 1.4 ইন্টু 10 ইনভার্স অফ 5 মোল পার, মানে মোল লিটার ইনভার্স 1 লিখতে পারি। মানে আমরা সবাই জানি 1 মোলার মানে কত হয়ে থাকে, 1 মোল লিটার ইনভার্স 1 হয়ে থাকে। এখন একটা জিনিস তোমাকে আমি বলি, পিপিএম, এটার নাম শুনছো কখনো তোমরা? পিপিএম, পিপিএম যদিও এই চ্যাপ্টারের পড়া না, পিপিএম পড়া হচ্ছে সেকেন্ড পেপারের 3rd চ্যাপ্টারের পড়া, পরিমাণগত রসায়নের পড়া। পিপিএম এর নাম তোমরা কখনো শুনছো? পিপিএম মানে কি জানো? পিপিএম মানে হচ্ছে, এটাও ঘনমাত্রা প্রকাশের একটা পদ্ধতি, আর এটাকে বল, এটার পূর্ণরূপ হইলো পার্টস পার মিলিয়ন। এটার পূর্ণরূপ কি? পার্টস পার মিলিয়ন। তাহলে পিপিএম এর পূর্ণরূপ হচ্ছে পার্টস পার মিলিয়ন। পিপিএমটা নিয়ে এখানে এত ডিটেইলসে পড়া লাগবে না, বাট পিপিএম নিয়ে একটা জিনিস আমি তোমাকে শিখিয়ে রাখি, এটা কেন এরকম হয়েছে সেটা আমরা পরে দেখবো। মনে রাখবা, তুমি যদি 1 মিলিগ্রাম পার লিটার লিখতে পারো, এটাকে আসলে লেখা যায় 1 ppm। তুমি যদি কি করতে পারো, মনে রাখবা এই জিনিসটা একটু মনে রাখবা, এটা কোত্থেকে আসছে না আসছে এখন দেখার দরকার নেই, এটা কোত্থেকে আসছে না আসছে এখন দেখার দরকার নাই। এই জিনিসটা আমরা সেকেন্ড পেপারের 3rd চ্যাপ্টারে দেখবো, ওইটা ওইখানকার পড়া। বাট এই কনভার্সনটা এখানে লাগবে এই ম্যাথটা করার জন্য, যে তোমাকে দ্রাব্যতারা দেওয়া আছে মোল লিটার ইনভার্স 1 বা মোলার একক। আমরা সবাই জানি 1 মোলার মানে কত হয়ে থাকে, 1 মোল লিটার ইনভার্স 1 হয়ে থাকে। তো ওইখান থেকে আমাকে নিতে হবে কোথায়? পিপিএম এ। পিপিএম এ কিভাবে নিব? আমরা জানি 1 ppm মানে হচ্ছে 1 মিলিগ্রাম পার লিটার। এটা কোত্থেকে আসছে এটা এখন দেখার দরকার নেই, কেমন, পরে দেখাবো। তাহলে এটাকে দেখো, আমি এরকম লিখতে পারি না? আমি যদি এটাকে এরকম লিখি 1.4 গুণন 10 ইনভার্স অফ 5 মোল ডিভাইডেড পার লিটার ইনভার্স 1 না, এটাকে আমি কিন্তু চাইলে 1 লিটার লিখতে পারি। এরকম লিখলে কি কেউ মন খারাপ করবা? দেখো তো, মোল ইনটু লিটার ইনভার্স 1 আছে না, এটাকে আমি জাস্ট 1 লিটার আকারে নিচে নিয়ে আসছি। এখন দেখো, আমি যদি পিপিএম এ প্রকাশ করতে চাই, তাহলে নিচে কিন্তু লিটার ইনভার্স 1 থাকবে। জাস্ট করতে হবে কি বলতো, এই মোলটাকে মিলিগ্রামে নিতে হবে। কথাটা কি বুঝতে পারতেছো? তুমি যদি এটাকে পিপিএম এককে প্রকাশ করতে চাও, পিপিএম এককে নেওয়ার উপায় হচ্ছে, এই যে মোল দেখতেছো, এটাকে জাস্ট তোমার আগে গ্রামে নিবা, গ্রাম থেকে তুমি মিলিগ্রামে নিবা, এটাই হচ্ছে তোমার অপশন। কথাটা কি বুঝতে পারছো তোমরা কি করতে হবে এখানে? হ্যাঁ, তাহলে এখন দেখো, এখন এখন আমাদের এই সূত্রটা তোমরা নিশ্চয়ই সবাই পড়ে আসছো, n ইকুয়াল টু m ডিভাইডেড বাই বড় হাতের m। n ইকুয়াল টু m ডিভাইডেড বাই বড় হাতের m, এটা সবাই তোমরা পড়ে আসছো। তাহলে এখন তুমি লক্ষ্য করে দেখো, আমরা যদি কোনো কারণে মোল সংখ্যাটাকে তার আণবিক ভর দিয়ে গুণ করি, কি করি? মোল সংখ্যাটাকে দেখো, মোল সংখ্যাটাকে যদি তার আণবিক ভর দিয়ে গুণ করি, তাহলে কিন্তু আমরা ভর পেয়ে যাব ছোট হাতের m, অর্থাৎ আমাদের গ্রাম এককে চলে আসবে। তাহলে এই যে এই মোলের একটা ভ্যালু আছে, এটাকে আমি গ্রামে কিভাবে নিব? এই মোলটাকে যদি এটা আণবিক ভর দিয়ে গুণ করে দিই, কার আণবিক ভর? দেখো এখানে নাইট্রোজেন দেওয়া আছে, নাইট্রোজেনের আণবিক ভর কত? 28 হয়ে থাকে, N2 28 হয়ে থাকে। তাহলে এটাকে যদি আমি 28 দিয়ে গুণ করে দিই, তাহলে আমি পেয়ে যাবো ছোট হাতের m, যেটার একক কিন্তু গ্রাম। তাহলে কি হবে এখানে দেখো, এটাকে তাহলে এখন কি করবো আমরা? আমরা নিচে লিটারটাকে কোনো হাত দিব না, নিচে লিটার যেমন আছে তেমনই থাকবে। বাট এখানে যেটা আছে 1.4 গুণন 10 ইনভার্স অফ 5 গুণন 10 ইনভার্স অফ 5, এটাকে জাস্ট তুমি হচ্ছে 28 দিয়ে গুণ করবা, এটা কিন্তু গ্রাম এককে চলে গেছে। বোঝা গেছে জিনিসটা? দেখো তো বুঝছো কিনা? এতটুকু বোঝা গেছে? কি করছি বলতো, তুমি যদি মোল সংখ্যাকে যদি আণবিক ভর দিয়ে গুণ করো, তাহলে তুমি ছোট হাতের m পাবা, অর্থাৎ তুমি ভর পেয়ে যাবা। অর্থাৎ এখানে এটা ছিল মোল সংখ্যা এতটুকু, এটাকে জাস্ট 28 দিয়ে গুণ করছি আণবিক ভর দিয়ে, তাহলে গ্রাম এককে পেয়ে গেছি। আর এরপরের স্টেপে কি করব? গ্রাম থেকে তাহলে মিলিগ্রামে কিভাবে নিব? দেখো এটা তো গ্রাম ছিল, জাস্ট তুমি আমরা জানি 1 গ্রাম মানে কত হয়ে থাকে? 1000 মিলিগ্রাম হয়ে থাকে। তাহলে এই জিনিসটাকে তুমি যদি আরো 1000 দিয়ে গুণ করে দাও, তাহলে বেসিক্যালি তুমি কি পেয়ে যাবা? মিলিগ্রাম পেয়ে যাবা। আর এই পুরো রেজাল্টটা কোথায় চলে আসবে? তারপরে মিলিগ্রাম পার লিটার এককে চলে আসবে। দেখো তো রেজাল্টটা কত আসে এখানে, ক্যালকুলেশন করে দেখো তো কত আসে এটা। এই যে 1.4 গুণন 1.4 গুণন 10 ইনভার্স অফ 5 গুণন 1000, তার এটা চলে আসছে 0.014। রাইট? এটা তো অপশনে নেই। কি হলো এটা? এটা তো অপশনে নাই। আচ্ছা, আমি তো 28 দিয়ে গুণ করে নিই, সরি 28 দিয়ে গুণ করে নিই। হ্যাঁ, 0.392 চলে আসছে, 0.392, অর্থাৎ এখানে আসছে 0. আমি 28 দিয়ে ফার্স্টে গুণ করে নেই, মিলিগ্রাম পার লিটার, আর এটাকে কিন্তু আমরা লিখতে পারবো 0.392 পার্টস পার মিলিয়ন। বলো তো এটা বোঝা গেছে কিনা? তার মানে তোমাকে যদি কখনো এই মোলার বা মোল লিটার ইনভার্স 1 এ দেওয়া থাকে, পিপিএম এ তুমি এইভাবে কনভার্ট করবা। কিছুই মনে রাখা লাগবে না, জাস্ট এই জিনিসটা একটু মনে রাখা লাগবে, এটা কোত্থেকে আসছে বা এটা পড়াবো আমরা পরিমাণগততে। এই এই জিনিসটা পড়াবো আমরা পরিমাণগত রসায়নে। বাট জেনে রাখো এখন, আর কিছুই না। আমরা কি নেক্সটে যাবো? আজকে মানুষজন এত কম কেন? আজকে ক্লাসে মানুষজন এত কম কেন? অনেক কম জন ক্লাস করতেছো, কি ব্যাপার? আগের ক্লাস কি সবাই করো নাই?
আগে ক্লাস কি সবাই করো নাই? ওকে, আজকে রেজাল্ট কিসের রেজাল্ট ভাই? আজকে রেজাল্ট কিসের রেজাল্ট একটু জানাও তো আমার, আজকে কিসের রেজাল্ট? আজকে তোমাদের এসএসসি রেজাল্ট দিয়ে দিছে? যাই হোক দেখো, আচ্ছা কলেজের রেজাল্ট, ওকে ভেরি গুড। ওকে, কলেজ আসলে ম্যাটার না, মানে মানে আমার কাছে যেটা পার্সোনালি মনে হয় যে তুমি ভালো কলেজ হলেও মানে তোমাকে পড়াশোনা করতে হবে, নিজেকেই পড়াশোনা করতে হবে। খারাপ কলেজ হলেও তোমাকে নিজেকেই খারাপ কলেজ বলতে কি, যেখানে ক্লাস হয় না বা রেগুলারিটি মেনটেন হয় না, বাট ওইটার একটা বেনিফিট আছে। যদি তুমি সরকারি কলেজে পড়ো বা যদি এমন কলেজে পড়ো যেখানে ক্লাস হয় না, সেটার একটা বেনিফিট আছে। কি বেনিফিট জানো? তুমি নিজে পড়ার সময়টা বেশি পাবা। আমার কাছে যেটা পার্সোনালি মনে হয়, মানে আমি যে আমার এক্সপিরিয়েন্স শেয়ার করি, আমি তো কলেজে যাইতাম না। কলেজে না যাওয়ার কারণে আমার কিন্তু কিছু সুবিধা আমি পাইছি। যেমন কি সুবিধা? নিজে অনেক কিছু এক্সপ্লোর করার সুযোগ পাইছি, পড়াশোনা করে 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 অনেক কিছু ডিপ থেকে জানতে পারছি। বাট কলেজে গেলেও ভালো, কারণ কলেজে গেলেও তুমি একটা এনভায়রনমেন্টের মধ্যে থাকবা। তো ওই বললাম দুইটারই প্লাস মাইনাস দুইটারই আছে। ওকে চলো আমরা যাই, পড়ায় ফিরে আসি। তো কেউ যদি ভালো কলেজে নাও টিকো, কোনো মন খারাপ করার দরকার নাই, কোনো মন খারাপ করার দরকার নাই। তুমি যে জাস্ট হইতেছে তোমার পড়ায় ফোকাস করো। তুমি তোমার আশা করি এডমিশনে তুমি তোমার কাঙ্ক্ষিত জায়গায় অবশ্যই টিকতে পারবা। ওকে চলো যাই। 250 ml সম্পৃক্ত দ্রবণে 150 গ্রাম HCl দ্রবণ দ্রবীভূত থাকলে এটা দ্রাব্যতা কত হবে? খেয়াল করে দেখো, এখানে আমাকে কি দিয়ে দিয়েছে দেখো, এখানে আমাদের দ্রাব্যতা বের করতে বলছে। দ্রাব্যতাকে আমরা কয়েকভাবে বের করতে পারি। দ্রাব্যতার একটা একক এখানে প্রশ্নে দেখো, অপশনে দ্রাব্যতার একক কি কি দেওয়া, এখানে মোলার। কোশ্চেনে তুমি খেয়াল করে দেখো, দ্রাব্যতা যেটা আছে, দ্রাব্যতার এককটা কোথায় দেওয়া? মোলারিটিতে দেওয়া। তার মানে দ্রাব্যতার একক কিন্তু মোল লিটার ইনভার্স 1 এ বের করতে হবে। কথাটা বুঝতে পারছো? দেখো অপশনের মধ্যে দ্রাব্যতাটা কিন্তু মোলারে দেওয়া, তাহলে আমাকে দ্রাব্যতাটা বের করতে হবে কোন এককে? মোল লিটার ইনভার্স 1 এককে, মোল লিটার ইনভার্স 1। ওকে, বেসিক্যালি আমাকে কি তাহলে কি বের করতে হবে? বেসিক্যালি আমাকে ঘনমাত্রা বের করতে হবে। তোমাদেরকে একটা জিনিস পড়াইছিলাম, মনে আছে কিনা দেখো তো। সম্পৃক্ত দ্রবণে ঘনমাত্রায় দ্রাব্যতা হয়ে থাকে। সম্পৃক্ত দ্রবণ যদি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে ঘনমাত্রাকে আমি দ্রাব্যতা বলবো। আর ঘনমাত্রার একক ছিল মোল লিটার ইনভার্স 1, তার মানে দ্রাব্যতার একক মোল লিটার ইনভার্স 1 আমি বের করব। তাহলে বেসিক্যালি আমাকে দ্রাব্যতা বের করতে বলতে, মানে কি আমি হচ্ছে তোমার বেসিক্যালি এই যে 1 লিটারে কত মোল আছে সেটা আমরা বের করব, অথবা আমি শুধু ঘনমাত্রা বের করলেও হবে। ঘনমাত্রাকে আমরা কি দিয়ে প্রকাশ করি? S দিয়ে। এটা সূত্র কি ছিল? N/V ছিল, V লিটার এককে হইতো। বেসিক্যালি তুমি যদি ঘনমাত্রা বের করো তাহলে তোমার ম্যাথটা চলে যাবে। তাহলে দেখো কিভাবে করবো আমরা এখন এটা। এখন এখানে আমাকে S বের করতে বলছে, S ইকুয়াল টু কি N/V। N মানে কি? দ্রবের মোল সংখ্যা। এখানে দ্রব কোনটা? দ্রব হচ্ছে HCl। তাহলে HCl এর মোল সংখ্যা কত হবে? 150 কে HCl এ তুমি ইয়ার দিয়ে ভাগ করো, 36.5 আণবিক ভর দিয়ে ভাগ করো। আর দ্রবণের আয়তন কত? 250 ml, বা এটাকে লিটার এককে নিতে হবে, 0.25 লিটার হবে। তাহলে এখানে তুমি 0.25 করে দাও, তাহলে এটা পেয়ে যাবে তুমি মোল লিটার ইনভার্স 1 এ। তাহলে দেখো তো এটা কত আসে ভ্যালু এখানে। এই ভ্যালুটা আসবে কত? 150 ডিভাইডেড বাই 36.5 ডিভাইডেড বাই 0.25। তাহলে এটা হচ্ছে 16.43 16.43 মানে 16.44। তাহলে এটা হচ্ছে আমার আনসার। দেখো তো অঙ্কটা কি বোঝা গেছে ভাই? এতটুকু পারা যাবে? আমরা কি নেক্সটে যাব? আমরা নেক্সটে যাই, চলো নেক্সটে যাই আসো। চলো, আমাদের অনেক পড়া কিন্তু আজকে, একটু তাড়াতাড়ি আগে যাবো আমাদের। দেখো এই অঙ্কে আমাকে কি বলতেছে? এই অঙ্কে বলা হচ্ছে আমাকে 150 গ্রাম ফুটন্ত পানিতে এত গ্রাম সোডিয়াম নাইট্রেট দ্রবীভূত করে একটি সম্পৃক্ত দ্রবণ তৈরি করছো। 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় লেড নাইট্রেটের তোমার দ্রাব্যতা এত হইলে দ্রবণটিকে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শীতল করা হয়েছে। দেখো কোথায় ছিল? এক সেকেন্ড, এখানে কি কোয়েশ্চেন মিস্টেক হয়েছে কোনো? 30 ডিগ্রি কিভাবে হয়? 150 গ্রাম ফুটন্ত পানিতে, আচ্ছা ফুটন্ত পানিতে 150 গ্রাম ফুটন্ত পানিতে, খেয়াল করে দেখো ফুটন্ত পানির তাপমাত্রা কত বলো তো? ফুটন্ত পানির তাপমাত্রা কত? ফুটন্ত পানির তাপমাত্রা হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস। তার মানে কি বলছে, তোমার কাছে 150 গ্রাম ফুটন্ত পানিতে 96 গ্রাম সোডিয়াম নাইট্রেট দ্রবীভূত করে একটা সম্পৃক্ত দ্রবণ তৈরি করা হয়েছে। ওকে, তার মানে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দ্রাব্যতা বের করতে পারবো আমরা। 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দ্রাব্যতা বের করতে পারবো? পারবো অবশ্যই। কিভাবে বের করবো বলতো? দ্রাব্যতা ইকুয়াল টু কত? দ্রবের ভর। তাহলে এখানে 96 গ্রাম, দ্রবের ভর কত? 96 গ্রাম ইন্টু 100 ডিভাইডেড বাই কত? দ্রাবকের ভর। এখানে কি লিখছে? 150 গ্রাম ফুটন্ত পানিতে, তার মানে এটা কিন্তু দ্রাবকের ভর। বুঝতে পারতো সেটা? দেখো এটা কিন্তু অ্যাকচুয়ালি দ্রাবকের ভর। এটা অ্যাকচুয়ালি কিসের ভর? দ্রাবকের ভর। তাহলে নিচে তুমি কত বসাবা? 150 বসাবা। দেখো তো বুঝছো কিনা? দেখো দ্রাব্যতার সূত্র কি? m ইন্টু 100 ডিভাইডেড বাই বড় হাতের m মাইনাস ছোট হাতের m, অর্থাৎ উপরে বসে দ্রবের ভর, নিচে বসে দ্রাবকের ভর, গুণন 100। তো এখানে এটা হচ্ছে দ্রবের ভর, এটা হচ্ছে দ্রবের ভর, যেটাকে আমরা ছোট হাতের m বলতেছি। আর এটা কি জিনিস? এত গ্রাম ফুটন্ত পানিতে, তার মানে এটা পানির ভর, তার মানে দ্রাবকের ভর, তার মানে এটা কিন্তু বড় হাতের m মাইনাস ছোট হাতের m। তাহলে নিচে এটাকে বসাইছি। তাহলে এখানে দেখো তো কত পাবা তুমি? এই ভ্যালুটা আসবে 96 গুণন 100 বাই 150।
তাহলে এটা হচ্ছে 64। তাহলে এখানে দ্রাব্যতা চলে আসছে ফার্স্টে কত, S1 চলে আসছে 64। এরপরে তুমি কি করছো, জিনিসটাকে 30 ডিগ্রিতে ঠান্ডা করছো। আর 30 ডিগ্রিতে দ্রাব্যতা কত ছিল, 30 ডিগ্রিতে দ্রাব্যতা হচ্ছে 56, তার মানে এটা হচ্ছে S2। তার মানে এটা হচ্ছে S2। তারপর তোমাকে বলছে এখন যে কত গ্রাম লবণটা পৃথকীকরণ হবে, ডেল্টা এম বের করতে বসে। তার মানে তুমি কোথা থেকে কোথায় গেছো বলতো, এই 100 ডিগ্রি সেলসিয়াস থেকে তুমি 30 ডিগ্রি সেলসিয়াসে গেছো। ওকে, তাহলে এখন আমি যদি ডেল্টা এম বের করতে চাই, ডেল্টা এম এর সূত্র তোমাকে কি শিখাইছি, ওই দ্রাব্য উপরে বসাবা, দ্রাব্যতার পার্থক্য। তাহলে 64 থেকে তুমি কত বাদ দাও, 56 বাদ দাও। এখানে তুমি মডুলাস করো 100 প্লাস রেফারেন্স দ্রাব্যতা। এখানে রেফারেন্সটা কত বলতো, তুমি কোত্থেকে আসতেছো, 100 থেকে 30-এ গেছো। তাহলে 100টা হচ্ছে আমার রেফারেন্স, 100টা হচ্ছে আমার রেফারেন্স, যেখান থেকে যাত্রা করি সেটা হচ্ছে রেফারেন্স। আর এই অবস্থায় কত, এটা 64 দেওয়া, গুণন দ্রবণের ভর। দ্রবণের ভর কত ছিল বলতো, এখানে দ্রবণের ভর কত ছিল, দ্রবের ভর ছিল 96, দ্রাবকের ভর ছিল, দেখো এখানে যদি আমি দ্রবণের ভর বের করতে চাই, দ্রবের ভর ছিল কত 96 আর দ্রাবকের ভর ছিল কত 150। তাহলে দেখো তো দ্রবণের ভরটা কত আছে এখানে, এটা আসবে 96 প্লাস 150, তাহলে আসছে 246। তাহলে এটা আসছে 246 গ্রাম। তাহলে এখানে জাস্ট তুমি 246 দিয়ে গুণ করো, তারপর দেখবে তুমি তোমার আনসার পেয়ে যাবে। এটা কি শর্টকাট শিখাইছি না গত ক্লাসে তোমাকে, দেখো। তাহলে 64 মাইনাস 56 ডিভাইডেড বাই 164 গুণন হচ্ছে 246, তাহলে চলে আসছে 12 গ্রাম। দেখো এটা চলে আসছে কত, 12 গ্রাম। এটা তো পারো নাই কেন, অনেকেই পারো নাই, এটা বাড়ি কাজ দিছিলাম, বাট অনেকেই পারো নাই, এটা অনেকেই পারো নাই। এখন পারবা, এখন কি পারবা? চলো নেক্সটে যাই, নেক্সটে যাই আসো, কেমন? ওকে, নেক্সটে বলতেছে, দেখো তিনটা তোমাদেরকে হেনরি ধ্রুবকের আমি বাড়ি কাজ দিছিলাম গত ক্লাসে, কিন্তু আমাকে টেলিগ্রামে অনেকেই বলছো তোমরা নাকি এটা পারো নাই, সেজন্য আমি তোমাকে সলভ করে দিয়ে আসো। বলছে নাইট্রোজেন গ্যাসের কি বলছে এখানে, দেখো নাইট্রোজেন গ্যাস আছে, নাইট্রোজেন গ্যাস দ্রবীভূত হওয়ার ক্ষেত্রে হেনরি ধ্রুবকের মান দেওয়া আছে, হেনরি ধ্রুবকের মান দেওয়া আছে, খুব ভালো কথা। হেনরি ধ্রুবকের মান দেওয়া আছে, পার এটমে দেওয়া আছে, খুব ভালো কথা। এখন এত তাপমাত্রা এবং এত চাপে নাইট্রোজেন গ্যাসের দ্রাব্যতা কত, তাহলে চাপটা তোমাকে দেওয়া আছে। দেখো তাহলে এখন তুমি খেয়াল করে দেখো, আমরা এস এর একটা সূত্র শিখছি না এখানে, যে হেনরি ধ্রুবক গুণন এখানে পি। তাহলে কি আসবে দেখো তো এখানে, এই যে খেয়াল করে দেখো, ভালো করে লক্ষ্য করে দেখো, হেনরি ধ্রুবকের আসলে ভ্যালু ভ্যালু করে দেওয়া আছে। আমি যদি ভ্যালুটাকে ভালো করে লিখি, অ্যাকচুয়ালি এখানে হেনরি ধ্রুবকের ভ্যালু দেওয়া, দেখো 2.539 গুণন 10 ইনভার্স অফ 6 এত গ্রাম পার 100 গ্রাম পানি, পার 100 গ্রাম পানি। তার মানে দ্রাব্যতাকে এখানে কোন এককে দেওয়া, গ্রাম পার 100 গ্রামে দেওয়া আছে, বুঝছো? পার অ্যাটমসফিয়ার, পার অ্যাটমসফিয়ার, ভালো কথা। তাহলে এখানে অ্যাটমসফিয়ার ইনভার্স 1, তাহলে এখানে তুমি কোন কোন সূত্র ইউজ করবা, 1 নাম্বার না 2 নাম্বার? এখানে হেনরি ধ্রুবকের সূত্রটা অ্যাটমসফিয়ার ইনভার্স 1 এ দেওয়া, তাহলে কোনটা ইউজ করবা? ডেফিনেটলি 1 নাম্বার ইউজ করবা। যদি অ্যাটমসফিয়ারে থাকতো তাহলে কিন্তু 2 নাম্বার ইউজ করতা। তাহলে এখানে সূত্র কি, S ইকুয়াল টু KH গুণন P। তাহলে KH হেনরি ধ্রুবকের এই ভ্যালুটা বসাবো। বাট এখানে কি একটা তুমি জিনিস খেয়াল করে দেখো, ভালো করে লক্ষ্য করে দেখো, আমাকে বের করতে বলছে কি, আচ্ছা আমাকে বের করতে বলছে দ্রাব্যতা, S বের করতে বলছে, রাইট? বাট তুমি কি আমাকে বলো তো, এই 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 এতটুকু শুধুমাত্র হেনরি ধ্রুবক না, কারণ এটা তো দ্রাবকের পরিচয়, বাকিটা তো দ্রাবকের পরিচয়। এই যে এতটুকু, এতটুকু কিন্তু শুধু শুধু ভ্যালুটা, বুঝতে পারতেছো? হেনরি ধ্রুবকের ভ্যালু কিন্তু এতটুকু, আর বাকিটা কিন্তু দ্রাব্যতার পরিচয়, গ্রাম পার 100 গ্রাম পানি। এটা কি সবাই বুঝতে পারতেছো? দেখো তো, ক্লিয়ার? দেখো এখানে অনেকে যে ভুল কাজটা করতেছে, আমরা এই পুরোটাকে বসাচ্ছি, পুরোটা কিন্তু হেনরি ধ্রুবকের ভ্যালু না। হেনরি ধ্রুবকের ভ্যালু কিন্তু শুধু এতটুকু, হেনরি ধ্রুবকের ভ্যালু কিন্তু শুধু এতটুকু, বাট বাকি পরেরটা কিন্তু দ্রাব্যতার একক। এই যে এটা যেটা আছে না, এটা যেটা আছে, এটা হচ্ছে দ্রাব্যতার একক, এটা কিন্তু হেনরি ধ্রুবকের ভ্যালু না। অনেকে 100-কে গুণ করে বসাচ্ছি আমরা, বুঝছো? এইখানেই মিস্টেক করে ফেলতেছো তোমরা, এটা কিন্তু বুঝতে হবে। ওকে, তাহলে এখন বসাও, ভ্যালু বসাও। ভ্যালু কত এখানে, ভ্যালু হচ্ছে তোমার এই যে 2.539 গুণন 10 ইনভার্স অফ 6, আর প্রেসার কত, প্রেসার দেওয়া আছে 1.25। দেখো তো এখানে কত আসে, এটা এসটা আসবে 2.539 গুণন 10 ইনভার্স অফ 6 ইন্টু 1.25। এটা আসছে, আমি যদি সাইন্টিফিক মোডে করি এটাকে, তাহলে আসছে 3.17 ইন্টু 10 ইনভার্স অফ 6। আর একক কি হবে তাহলে বলো তো, গ্রাম পার 100 গ্রাম পানি, কারণ এই ক্ষেত্রে দ্রাব্যতার এককটা গ্রাম পার 100 গ্রাম পানিতে দেওয়া আছে একক। তাহলে এটা হচ্ছে আমার আনসার। বলো এটা বুঝছো কিনা অঙ্কটা? এই অঙ্কটা কি বোঝা গেছে ভাই? এই অঙ্কটা কি বোঝা গেছে? দেখো তো, কিছু দেখা যাচ্ছে না? তুমি রিফ্রেশ দাও একবার, ঠিক হয়ে যাওয়ার কথা। এই অঙ্কটা কি বোঝা গেছে? আমরা কি নেক্সটে যাবো? দেখো অঙ্কটা বুঝতে পারছো কিনা সবাই? এটা হচ্ছে আমার কাছে আনসার। আমাদের একটু তাড়াতাড়ি আগাইতে হবে, কিন্তু কেমন, আমরা কিন্তু এখনো নতুন পড়া শুরু করতে পারিনি। চলো নেক্সটে যাই আসো। নেক্সটে দেখো, এগুলো সব তোমরা পড়ছো এগুলা, বা আমি ম্যাথ গুলো তোমাকে দিয়ে দিছি আগে। দেখো কি বলছে, একটা কোমল পানীয় আছে, এর মধ্যে
25°C তাপমাত্রা এবং এত চাপে কিছু কার্বন ডাই অক্সাইড গ্যাস দ্রবীভূত আছে। বোতলের ছিপি খুললে চাপটা এত হয়ে গেছে এবং 150 ml 250 ml দ্রবণ থেকে কত মোল কার্বন ডাই অক্সাইড বেরিয়ে আসবে এটা তোমাকে বের করতে হবে। আর কার্বন ডাই অক্সাইডের হেনরি ধ্রুবকের মান দেওয়া আছে। দেখো, যখনই তোমাকে হেনরি ধ্রুবকের মান দেওয়া থাকবে তোমাকে আগে ঠিক করতে হবে তুমি কি 1 নম্বর সূত্র বসাবা না 2 নম্বর সূত্র বসাবা। বলো এখানে কত নম্বর সূত্র বসাবা? তোমাকে যখনই হেনরি ধ্রুবকের মান দেওয়া থাকবে তোমাকে আগে ডিসাইড করতে হবে তুমি কি 1 বসাবা না 2 বসাবা। দেখো এখানে পার অ্যাটমসফিয়ারে দেওয়া, অ্যাটমসফিয়ার ইনভার্স থাকলেই সেটা 1 নম্বর সূত্র, যদি অ্যাটমসফিয়ার থাকে তাহলে সেটা 2 নম্বর সূত্র। তাহলে এখানে আমরা 1 নম্বর সূত্র ইউজ করব। দেখো এখানে বলছে কি তোমার কাছে একটা কাচের বোতল ছিল এট ফার্স্ট। দেখো একটা কাচের বোতল ছিল এট ফার্স্ট। এখন ফার্স্টে প্রথম অবস্থাটা তুমি চিন্তা করো, প্রথমে কি ছিল? প্রথমে একদম শুরুতে মানে এই যে ছিপি খোলার আগে, মানে ছিপি মানে ঢাকনা, ছিপি খোলার আগে মানে ঢাকনা খোলার আগে, ঠিক আছে? ঢাকনা খোলার আগে দেখো প্রেসার ছিল কতটুকু? প্রেসার ছিল কিন্তু তোমার কাছে এখানে 2.65 অ্যাটমসফিয়ার। আর হেনরি ধ্রুবক তো সেমই থাকবে। হেনরি ধ্রুবক কত ছিল এখানে? এই যে KH = এটা ছিল 1.75 গুণন 10 ইনভার্স অফ 2 মোলার পার অ্যাটমসফিয়ার। আমাকে বের করতে হবে কি বলতো? আমাকে বের করতে হবে ছিপি খোলার পরে কিন্তু প্রেসারটা কমে গেছে। দেখো ছিপি খোলার পরে প্রেসারটা কমে গেছে, তাহলে প্রেসার যদি কমে যায় তাহলে দ্রাব্যতাটাও কমে যাবে না? তার মানে প্রথমে আমাকে বের করতে হবে এখানে দ্রাব্যতা কত, তার থেকে বের করতে হবে এখানে দ্রবণে কত মোল দ্রবীভূত ছিল, পরে বের করতে হবে এই চাপে দ্রাব্যতা কত, পরে বের করতে হবে ওই চাপ ওই দ্রাব্যতায় কত মোল দ্রবীভূত ছিল, যে যত মোল দ্রবীভূত থাকার যে পার্থক্যটা তার মানে সেটা কিন্তু এখানে বের হয়ে গেছে। মানে দেখো এখানে কিন্তু কিছু কোক ছিল, রাইট? কোমল পানীয় ছিল। তাহলে এট ফার্স্ট আমি কি বের করব? আগে S1 টা বের করব, যে ছিপি খোলার আগে দ্রাব্যতা কত ছিল। S1 = কি? হেনরি ধ্রুবক গুণন P1। তাহলে দেখো এটা কত আসে, চলো করতে করতে শিখবা তুমি এটা অঙ্কটা। 1.75 গুণন 10 ইনভার্স অফ 2 আর এটা হচ্ছে 2.65। দেখো তো এই ভ্যালুটা কত আসবে এখানে? 1.75 গুণন 10 ইনভার্স অফ 2 গুণন 2.65। তাহলে এটা চলে আসছে আমার কাছে, যদি আমি নরমাল মোডে করি এটাকে, তাহলে 0.04637 মোলার বা মোল লিটার ইনভার্স 1, মোল লিটার ইনভার্স 1। আচ্ছা এখানে আমাকে বলতে পারবা দ্রবণের আয়তন কত দেওয়া আছে কোশ্চেনে? এখানে বলতে পারবা দ্রবণের আয়তন কত দেওয়া আছে কোশ্চেনে? দ্রবণের আয়তন কত দেওয়া আছে বলতে পারবা? দ্রবণের আয়তন কত এখানে বলো তো? 250 ml। তাহলে এখন আমি পেয়ে গেছি দ্রাব্যতা কত, মানে এই দ্রবণে ছিপি খোলার আগে, এই যে ঢাকনা খোলার আগে দ্রাব্যতা কত পেয়ে গেছি। তাহলে আমি কত মোল দ্রবীভূত আছে সেটা বের করতে পারবো না? কিভাবে বের করবো বলো তো? আমরা একটা S = সূত্র জানি, N/V। আমি N = কি লিখতে পারবো? S × V লিখতে পারবো। তাহলে কত মোল দ্রবীভূত ছিল? ধরো N1 মোল দ্রবীভূত ছিল, তাহলে ইকুয়াল টু কত হবে? S1 গুণন দ্রবণের আয়তন V, বাট এটা লিটার এককে বসাইতে হবে দ্রবণের আয়তনটাকে। তাহলে S1 মানে কত? 0.046375। আর এখানে তাহলে দ্রবণের আয়তন কত? 250 ml, বাট এটাকে লিটার এককে বসাইতে হবে, তাহলে 0.25 লিটার। তাহলে দেখো এখানে কত আসবে। তার মানে এত মোল আগে দ্রবীভূত ছিল, তার মানে এটাকে তুমি জাস্ট 0.25 দিয়ে গুণ দিবা, তাহলে চলে আসছে তোমার 0.0115375 মোল। তার মানে ঢাকনা খোলার আগে এই কোমল পানীয়তে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ হচ্ছে এত মোল। এতটুকু বোঝা গেছে সবার? এতটুকু যদি কেউ না বুঝো আমাকে একটু কমেন্টে জানাও তো, যে ঢাকনা খোলার আগে এই যে কোমল পানীয় সেখানে কার্বন ডাই অক্সাইডের মোল সংখ্যা ছিল এত। যারা ফেসবুকে দেখতেছো তারাও কিন্তু আমাকে কাইন্ডলি জানাও, যদি এতটুকু তুমি না বুঝে থাকো কোনো কিছু, যদি বুঝো তাহলে একটু তাও কমেন্ট করিও যে ভাই বুঝছি বা ওয়াই লিখিও, তাহলে আমি বুঝতে পারবো তুমি বুঝতে পারতেছো। এতটুকু বোঝা গেছে? আরেকবার বলতেছি। দেখো বলছি কি ফার্স্টে, যে ছিপি খোলার আগে আমার বোতলের মধ্যে প্রেসার দেওয়া আছে এত, আর কোয়েশ্চেন করছে ছিপি খোলার পরে প্রেসার কমে যাবে, তখন প্রেসার যদি কমে যায় তার মানে এই দ্রবণটা থেকে কত মোল কার্বন ডাই অক্সাইড বের হয়ে আসবে। তখন তোমাকে বের করতে হবে অ্যাকচুয়ালি যে ঢাকনাটা খোলার আগে এই দ্রবণে কত মোল কার্বন ডাই অক্সাইড দ্রবীভূত আছে, আর ঢাকনা খোলার পরে কত মোল দ্রবীভূত থাকবে। তাহলে ওইটার যে ডিফারেন্সটা N1 - N2 যেটা, সেটাই তো তাহলে কি হয়ে যাবে? দ্রবণ থেকে বেরিয়ে আসবে। এটাই কিন্তু বের করতে বলছে, কত মোল কার্বন ডাই অক্সাইড বেরিয়ে আসবে। তোমাকে কিন্তু কোশ্চেনে এই জিনিসটাই বের করতে বলছে, বুঝতে পারছো? তোমাকে কিন্তু কোশ্চেনে কি বের করতে বলছে? এই জিনিসটাই কিন্তু তোমাকে বের করতে বলছে। ওকে, চলো আমরা করি আসো। এখন আমরা কি করব? এখানে সেম কাজটা আমরা এখন এই যে ছিপি খোলার পরে বের করব। দেখো ছিপি খোলার পরে, দেখো আমরা এখন লিখবো এখানে ঢাকনা বা ছিপি খোলার পরে। ওই আজকে রেজাল্ট দিচ্ছে বললো না, এই জন্য একটু মানুষ কম। তো যারা করতেছো অনেক ধন্যবাদ ক্লাসটা, বাট যারা করো নাই পরে মাস্ট কিন্তু ক্লাসটা করে নিবা। আমাকে বলতা তাহলে আমি আজকে অফ রাখতাম তোমাদের ক্লাসটা, আমি জানতাম না যে তোমাদের আজকে রেজাল্ট দিবে।
তাহলে আমি অফ রাখতাম তোমাদের ক্লাস। ওকে চলো, সমস্যা নেই। এখানে তাহলে তো বলো, এখানে সিপিকুলার পরে প্রেসার 2 কত দেওয়া আছে কোশ্চেনে? প্রেসার 2 দেওয়া আছে 1.05 অ্যাটমসফিয়ার। তাহলে এখন আমি এখান থেকে S2 টা বের করে ফেলতে পারবো না? এটা এগুলো কি আসবে? হেনরি ধ্রুবক গুণন P2। তাহলে দেখো এখানে কত আসবে, এটা S2 টা কত, এই KH তো দেওয়া আছে কোশ্চেনের মধ্যে যে 1.75 গুণন tan ইনভার্স অফ 2, আর প্রেসারটা কত হয়েছে পরে বলো তো? 1.05। তাহলে 1.05, তাহলে দেখো এটা কত আসবে এখানে? এটা 1.75 গুণন tan ইনভার্স অফ 2 ইন্টু 1.05, তাহলে এটা আসবে 0.01837 মোল লিটার ইনভার্স 1। তার মানে দ্রাব্যতা পেয়ে গেছি। বাট আমাকে তো বের করতে হবে কত মোল এখন দ্রবীভূত আছে সিপিকুলার পরে। তাহলে N2 যদি বের করতে চাই, N2 মানে কি? ওই যে S2 গুণন V। S2 কত বের করছে এখানে? কারণ এখানে তো দ্রবণের আয়তন তো কোনো পরিবর্তন হবে না, কারণ দ্রব কার্বন ডাইঅক্সাইড বের হয়ে যাবে। কোনো এখানে তো তরল দ্রাবক কি উপরে উঠে যাচ্ছে না, শুধু কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা বেড়ে যাচ্ছে। তাহলে দ্রবণের আয়তনে কিন্তু কোনো পরিবর্তন হবে না। তাহলে দ্রবণের আয়তন আগেও 250 ml ছিল, এখনো 250 ml থাকবে। তাহলে দ্রাব্যতা কত? দ্রাব্যতা 0. কত আসছে এখানে? 0.018, তারপর হচ্ছে তোমার 375। এটাকে তাহলে তুমি কত দিয়ে গুণ করবা? 0.25 দিয়ে, কারণ লিটার এককে লিখতে হবে। তাহলে আসবে 0.0459375 মোল। দেখো তার মানে আগে এত মোল দ্রবীভূত থাকতো আর পরে এত মোল দ্রবীভূত আছে। তাহলে কত মোল বের হয়ে গেছে বের করতে পারবা না বলো তো? N equal to S into V। কেন? এই যে দেখো সূত্র, এই সূত্রটা তোমাদেরকে পড়াইছিলাম না? S equal to N by V, S equal to N by V, এই সূত্রটা তোমাদেরকে পড়াইছিলাম না? তাহলে N equal to কি হবে? S into V হবে। মোল সংখ্যা এগুলো কি হবে? ঘনমাত্রা ইনটু আয়তন হবে। আগে মোল সংখ্যা ছিল এত, দেখো আগে আগে মোল সংখ্যা ছিল এত দ্রবণীয়, আর এখন দ্রবণের মোল সংখ্যা এতটুকু আছে। মানে আগে কার্বন ডাইঅক্সাইড এত মোল দ্রবীভূত ছিল, এখন কার্বন ডাইঅক্সাইড এত মোল দ্রবীভূত আছে। তাহলে বের করতে বসে কত মোল কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে আসবে, তাহলে ডেল্টা N। তাহলে ডেল্টা N ইকুয়াল টু কি হবে? N1 মাইনাস N2 করবা। এটা আমি করে দিচ্ছি না, এই জিনিসটা তোমার বাড়ির কাজ থাকবে। ঠিক আছে, N1 বের করে দিচ্ছি, N2 বের করে দিচ্ছি, এটা বের করবা, বাকিটা তোমার বাড়ির কাজ থাকবে। পারা যাবে এই অঙ্কটা? আমরা কি নেক্সটে যাব? নেক্সটে যাই। আরেকটা ম্যাথ আমাদের আছে দ্রাব্য ইয়ার, তারপর আমরা নতুন টপিকে যাব, কেমন? ওকে, হ্যাঁ 0.007। ওকে ওকে চলো নেক্সটে যাই। আসো নেক্সটে দেখো বলতেছে কি, নেক্সটে বলতেছে এসটিপি তে। এসটিপি মানে কি? এসটিপি মানে হচ্ছে তোমার 0°C তাপমাত্রা আর 1 অ্যাটমসফিয়ার চাপ। 0°C তাপমাত্রা আর 1 অ্যাটমসফিয়ার চাপ। এখন এসটিপি তে H2S এর দ্রাব্যতা তোমাকে দেওয়া আছে, হ্যাঁ H2S এর। আচ্ছা, আর এখানে হেনরি ধ্রুবকের মান বের করতে বলছে। কি বের করতে বলছে? হেনরি ধ্রুবকের মান বের করতে বলছে, KH টা বের করতে বলছে। হেনরি ধ্রুবকের মান গণনা করো। ওকে, আর কি দেওয়া আছে? আর দেওয়া আছে যদি তুমি চাপটাকে এত করো তাহলে দ্রাব্যতা কত হবে সেটা নির্ণয় করো। ওকে, দেখো কোশ্চেনে কি কি বলছে আমি তোমাকে একটু করে বলি। দেখো কোশ্চেনে কি কি বলছে তোমাকে একটু আমি বুঝাই বলি। দেখো ফার্স্টে বলতেছে সলিউশন, ফার্স্টে কি বের করতে বলছে দেখো। ফার্স্টে বলছে তোমার কাছে এসটিপি আছে, এসটিপি কন্ডিশন। অর্থাৎ এসটিপি কন্ডিশন মানে কি? 0°C তাপমাত্রা আর প্রেসারটা কতটুকু? প্রেসার হচ্ছে 1 অ্যাটমসফিয়ার। যেহেতু এখানে চাপটাকে, আচ্ছা এটা 1 অ্যাটমসফিয়ারে রাখি, কোনো সমস্যা নেই। এখন তোমাকে বের করতে বলছি কি, এখানে দ্রাব্যতা দেওয়া আছে। দেখো দ্রাব্যতা কত দেওয়া আছে? 0.195 মোল লিটার ইনভার্স 1। এখন এখান থেকে বের করতে বলছে তোমাকে হেনরি ধ্রুবকটা কত হবে। এট ফার্স্ট এটা বের করতে বলছে, চলো এটা বের করি। আসো হেনরি ধ্রুবক কত আসবে দেখো তো, বলো তো। এখানে আমরা কি ইউজ করতে পারি? S ইকুয়াল টু KH ইন্টু P ইউজ করতে পারি। তাহলে KH ইকুয়াল টু কি আসবে? KH ইকুয়াল টু আসবে S ডিভাইডেড বাই P। তাহলে S কত? S হচ্ছে তোমার 0. তাহলে এটা 195 চলে আসবে না, কারণ P তো 1। তাহলে একক কি হয়ে যাবে? এটার একক হয়ে যাবে মোল লিটার ইনভার্স 1 অ্যাটমসফিয়ার ইনভার্স 1। তাহলে এটা হচ্ছে তোমার হেনরি ধ্রুবকের মান। এটা কিসের মান বের হয়ে গেছে আমরা বলতে? এখানে হেনরি ধ্রুবকের মান বের হয়ে গেছে। সেকেন্ড অঙ্কে আমাকে কি বলতেছে? যদি তুমি চাপ দেখো, সেকেন্ড অঙ্কে বলতেছে এটা হচ্ছে ধরো তোমার চাপ 1, এটাকে তুমি বলতেছো ধরো P1, ধরো এটা তোমার হচ্ছে S1, আর এটা বলতেছো তোমার ধরো P2। তখন বলছে তখন দ্রাব্যতা কত হবে? তার মানে তোমাকে S2 বের করতে বলছে, তোমাকে S2 বের করতে বলছে, তখন দ্রাব্যতা কত হবে? কোশ্চেনটা বুঝতে পারছো? মানে একটা দেওয়া আছে P1, ওই তাপমাত্রা কিন্তু কোনো পরিবর্তন করে নাই, তাপমাত্রা কোনো এখানে কাহিনী নেই, শুধু চাপের পরিবর্তনের কারণে দ্রাব্যতার পরিবর্তন হচ্ছে। তখন দ্রাব্যতা ছিল S1, আর পরে চাপ চেঞ্জ করে দিয়েছে P2, পরে বলতেছে দ্রাব্যতা কত হবে। তো তুমি সূত্র জানো, S is proportional to কি হয়ে থাকে? আমরা সবাই সূত্র জানি না?
এস ইজ প্রপোর্শনাল টু হয়ে থাকে প্রেসার। তো এটাকে তুমি জাস্ট S2 করলে কি লিখবা তখন দেখো, তুমি যদি এখানে S2 বের করতে চাও S2 বাই S1, এটাইগুলো তখন আমরা লিখতে পারি P2 বাই P1 লিখতে পারি, রাইট? তাহলে এখান থেকে জাস্ট আমি S2 টা বের করব। আর তাহলে এখানে দেখো P2 কত আসবে বলো তো? P2টা একটু খেয়াল করে দেখো, P2 দেওয়া মিলিমিটার পারদে। তোমাকে একটা জিনিস আমি শিখাইছিলাম যে 1 অ্যাটমসফিয়ার ইকুয়াল টু 760 মিলিমিটার পারদচাপ। 1 অ্যাটমসফিয়ার মানে কত? 760 মিলিমিটার পারদচাপ। তাহলে এখন এখানে তো P1 যেটা আছে খেয়াল করে দেখো, এই জায়গাতে এই কোশ্চনে তোমাকে যে P1 টা দেওয়া আছে, P1 এর একক কত? P1 এর এককটা অ্যাটমসফিয়ারে, P1 এর একক অ্যাটমসফিয়ারে, বাট P2 এর এককটা দেখো মিলিমিটার পারদে দেওয়া আছে। তো তুমি দুইটা কাজ করতে পারো, একটা হচ্ছে এটাকে তুমি মিলিমিটার পারদে রাখো, কোনো সমস্যা নাই। এখানে যেটা 1 অ্যাটমসফিয়ার আছে, 1 অ্যাটমসফিয়ারকে তুমি কি লিখতে পারো? 760। কেন এরকম করছো? তাহলে এই যে মিলিমিটার পারদ, এই যে দেখো মিলিমিটার পারদ আর মিলিমিটার পারদ জন্য কাটাকাটি যায়, বুঝতে পারছো না? কিন্তু কাটাকাটি যাইতো না। আর S1 টা কত? S1 কে এখানে গুণ করে দিয়েছো, জাস্ট S1 হচ্ছে যে 0.195। তাহলে কত আসবে দেখো তো? এটা চলে আসবে 25.5 বাই 760 গুণন 0.195। তাহলে এটা চলে আসছে আমার কাছে, আমি যদি সাইন্টিফিক মোডে যদি করি এটাকে, তাহলে 6.542 6.543 অ্যাকচুয়ালি গুণন 10 ইনভার্স অফ 3, আর এটা হবে S1 এর মতোই মোল লিটার ইনভার্স 1। বলে অঙ্কটা বোঝা গেছে কিনা? এটা আমাদের শেষ, আমাদের এখন নতুন টপিক স্টার্ট হবে। এতটুকু পর্যন্ত যদি বুঝে থাকো আমাকে একটু কমেন্টে জানাও। তাহলে এতটুকু পর্যন্ত যদি বুঝে থাকো আমাকে একটু কমেন্টে জানাও। আমি একটু দাঁড়াও, ফেসবুকে ক্লাসটা এখান থেকে অন করি। হ্যাঁ, এতটুকু পর্যন্ত বুঝে যদি থাকো তাহলে আমাকে একটু কমেন্টে জানাও, তাহলে আমরা আমাদের নেক্সট টপিকে চলে যাবো, সেটা হচ্ছে আমাদের দ্রাব্যতা গুণফল। ওকে, চলো নেক্সটে যাই। আসো, একটা সেকেন্ড একটু পানি খাই, দেখো সবার ম্যাটটা। তাহলে চলো শুরু করি আমাদের দ্রাব্যতার গুণফল। আচ্ছা, দ্রাব্যতার গুণফল শুরু করার আগে আমাদের দু একটা টার্ম একটু আগে বুঝতে হবে। কি টার্ম আছে দেখো, কিছু কিছু কঠিন পদার্থ আছে যারা পানিতে মানে খুবই অল্প মাত্রায় দ্রবণীয় হয়। তার মানে কি, কিছু কিছু কঠিন পদার্থ আছে যারা কি হয় পানিতে একদমই অল্প মাত্রায় দ্রবণীয় হয়। এদেরকে আমরা বলি স্বল্প দ্রবণীয় দ্রব। মানে এরা কি, এরা ধরো খুব কম, মানে কম পরিমাণ আয়নিত হয়, অর্থাৎ এদের ক্ষেত্রে কিন্তু উভমুখী বিক্রিয়া দেখা যাবে। দেখো আমি বলি তোমাকে, এখানে পড়াই দিই কিছু কি আছে। দেখো কিছু কিছু কঠিন পদার্থ আছে যারা কি করে, যাদের পানিতে দ্রাব্যতাটা খুবই কম, মানে দ্রাব্যতা খুবই কম, মানে কি এরা খুবই কম আয়নিত হয়। এদেরকে আমরা বলবো স্বল্প দ্রবণীয় দ্রব বলবো। যেমন এখানে অনেকগুলো উদাহরণ দেওয়া আছে, ভাই এগুলোকে আমাকে মুখস্থ করতে হবে? মোটেও না, এগুলো তোমাকে মুখস্থ করার দরকারই নেই, জাস্ট একবার দেখবা আর ভুলে যাবা। এখানে দেখো অনেকগুলো উদাহরণ তোমাকে দেওয়া আছে, একটাও মুখস্থ করা তোমার লাগবে না, জাস্ট একটাবার তুমি দেখো আর ভুলে যাও। ভুলে গেছো? দেখছো আর ভুলে যাও, ভুলে গেলে আমাকে বলিও একটু করে, একবার দেখো আর ভুলে যাও, ঠিক আছে? আচ্ছা, খেয়াল করো, যে জিনিসটা হবে, প্রথম কথা হচ্ছে ভাই দ্রাব্যতা জিনিস, তাহলে স্বল্প দ্রবণীয় বা দ্রাব্যতা খুবই কম, এটা বলতে আমরা কি বোঝাচ্ছেন? চলো আমি তোমাকে দেখাই। ধরো এখানে মধ্যে যে কোনো একটা দ্রবণকে আমরা নিই, কোন দ্রবণটাকে নিবা? ধরো কথা কথা তুমি সিলভার ক্লোরাইডকে নিলা। সিলভার ক্লোরাইডে কি হয় জানো? ধরো তুমি সিলভার ক্লোরাইডকে নিলা, সিলভার ক্লোরাইডটা যদি অনেক, দেখো আমি একটা উদাহরণ তোমাকে, ধরো HCl কে নিছো। HCl আর সিলভার ক্লোরাইডের মধ্যে পার্থক্যটা তোমাকে একটু আগে বুঝাই। HCl যেটা আছে, এটা যদি তুমি এটাকে জলীয় দ্রবণে দাও, HCl কে যদি তুমি কি করো জলীয় দ্রবণে যদি দাও, জলীয় দ্রবণকে আমরা অ্যাকুয়াস দিয়ে লিখি, তাহলে HCl টা সম্পূর্ণরূপে আয়নিত হয়ে যায়। অর্থাৎ HCl টা পুরোপুরি ভেঙে গিয়ে H প্লাস আর Cl মাইনাস তৈরি করে, একদম 100% ভেঙে গিয়ে H প্লাস আর Cl মাইনাস তৈরি করে। এটা পানিতে কিন্তু খুবই দ্রবণীয়। বাট AgCl এর বেলায় কি হয় দেখো, যদি তুমি এখানে AgCl কে নাও, ধরো AgCl বা এখানে যে কাউকে তুমি নাও, এদের এদের যদি ধরো এটা একটা কঠিন পদার্থ, এটাকে তুমি ধরো একটা জলীয় দ্রবণের মধ্যে দিবা, এটাকে তুমি কোথায় দিবা? একটা জলীয় দ্রবণে দিবা, মানে পানির মধ্যে দিবা। ধরো তো পানির মধ্যে যে দিচ্ছ সেটাকে আমরা অ্যাকুয়াস দিয়ে লিখি, তখন এখানে যে ঘটনাটা ঘটে এটা সম্পূর্ণরূপে দ্রবণীয় বা আয়নিত হয় না, এটা সামান্য পরিমাণ Ag প্লাস, যেটা অ্যাকুয়াস অবস্থায় থাকবে, যেহেতু প্লাস মাইনাস গুলো অ্যাকুয়াস অবস্থায় থাকে, আর এখানে Cl মাইনাস তৈরি করবে অ্যাকুয়াস অবস্থায়। জিনিসটা বুঝো, এখানে দুইটা ঘটনা ঘটবে। একটা হচ্ছে যখন তুমি সিলভার ক্লোরাইড কঠিন দ্রব্যটাকে দিবা, পানির মধ্যে দিবা, কিছু সময় যদি রেখে দাও, তখন দেখা যাবে অল্প সময় পরে এই জিনিসটা একদম স্বল্প মাত্রায় দ্রবণীয় হয়ে Ag প্লাস আর Cl মাইনাস তৈরি করছে। এবং কিছু সময় পর দেখা যাবে এই বিক্রিয়াটা আবার উল্টাভাবে করতেছে,
অর্থাৎ পরবর্তীতে Ag+ আর Cl- যুক্ত হয়ে কি তৈরি করবে বলতো, AgCl তৈরি করবে। তার মানে স্বল্প দ্রবণীয় যারা আছে তাদের ক্ষেত্রে কি হয়, উভধর্মী বিক্রিয়া ঘটে। বাট যারা হচ্ছে বেশি পরিমাণ দ্রবণীয়, ধরো তোমার হচ্ছে HCl, বা ধরো তোমার হচ্ছে NaCl, বা ধরো তোমার HI, এরা কি হয় একদম সম্পূর্ণ বিয়োজিত হয়ে যায়, তাদের ক্ষেত্রে কিন্তু একমুখী বিক্রিয়া ঘটে। বাট যারা হচ্ছে স্বল্প দ্রবণীয় তাদের ক্ষেত্রে কি ঘটে বলতো, উভধর্মী বিক্রিয়া ঘটে। অর্থাৎ এখানে যে ঘটনাটা ঘটবে, এই যে তুমি দেখতেছো সিলভার ক্লোরাইড, এইটা আয়নিত হয়ে সিলভার প্লাস আর Cl- তৈরি করবে, আবার এরা যুক্ত হয়ে AgCl তৈরি করবে। কথাটা কি বুঝতে পারছো? দেখো তো, এটাই হচ্ছে আমার স্বল্প দ্রবণীয় লবণের কাহিনী। স্বল্প দ্রবণীয় লবণের কাহিনী কি, এখানে তাহলে উভমুখী বিক্রিয়া ঘটবে, আর এইটা AgClটা আয়নিত হয়ে Ag+ আর Cl- তৈরি করবে, আর ওরা আবার যুক্ত হয়ে পরস্পর AgCl তৈরি করবে। আর আরেকটা জিনিস তোমাদেরকে আমি পড়াইছিলাম, মনে আছে কিনা দেখো তো, বলতো যদি এইটা S হয়ে থাকে, এটা দ্রাব্যতা, তাহলে এটা কত হবে, S হবে। এগুলো তোমাদেরকে পড়ানো হয়েছে, দেখো এটাও কত হবে বলতো, S-ই কিন্তু হবে। দেখো এটা পড়ানো হয়েছিল না তোমাদেরকে? যদি কি হয়, এটা যদি S হয়ে থাকে, এটা কি পড়াইছিলাম, আমাকে একটু জানাবা, এটা কি পড়াইছিলাম S হইলে? হ্যাঁ, ভেরি গুড। ওকে, তার মানে এটা যদি S হয়ে থাকে দ্রাব্যতা, তাহলে এটা দ্রাব্যতাও কত হবে, দ্রাব্যতা বা ঘনমাত্রা S হবে, ওইটাও কত হয়ে থাকবে বলতো, S হবে। আচ্ছা, এতটুকু একটু যদি বোঝা হয়ে থাকে তাহলে আমাকে একটু জানাতে পারো। এখন একটা টার্ম আমরা পড়বো, যেটার নাম হচ্ছে আমাদের দ্রাব্যতার গুণফল। দ্রাব্যতার ইংলিশ নাম কি ছিল? দ্রাব্যতার ইংলিশ নাম ছিল সলিবিলিটি। দ্রাব্যতার ইংলিশ নাম কি ছিল? সলিবিলিটি। দ্রাব্যতার গুণফলের ইংলিশ নাম কি জানো? সলিবিলিটি প্রোডাক্ট। সলিউবিলিটি, সলিউবিলিটি প্রোডাক্ট। তাহলে দ্রাব্যতার ইংলিশ নাম হচ্ছে সলিবিলিটি প্রোডাক্ট। আর দ্রাব্যতাকে আমরা কি দিয়ে প্রকাশ করি? দ্রাব্যতাকে আমরা প্রকাশ করি, দ্রাব্যতার গুণফল এটা একটা ধ্রুবক, আর যে কোনো ধ্রুবককে আমরা প্রথমত ক দিয়ে প্রকাশ করি। দ্রাব্যতার গুণফল হচ্ছে একটা ধ্রুবক, এটাকে আমরা ক দিয়ে প্রকাশ করব। সলিবিলিটি প্রোডাক্ট, ওইখান থেকে S আর P কে আনবো, এটাকে আমরা KSP বলবো। এটাকে আমরা কি বলবো? KSP বলবো। তাহলে দ্রাব্যতার গুণফলকে কি দিয়ে প্রকাশ করা হয়? KSP দিয়ে প্রকাশ করা হয়। মনে থাকবে, দ্রাব্যতার গুণফলকে কি দিয়ে প্রকাশ করা হয়? KSP দিয়ে প্রকাশ করে। এখন কোয়েশ্চেন হচ্ছে ভাই, দ্রাব্যতার গুণফলকে কিভাবে বের করব? ধরো আমি এই যে AgCl, এটা দ্রাব্যতার গুণফল বের করতে চাচ্ছি, তাহলে আমরা লিখতে যাচ্ছি কি, AgCl এর দ্রাব্যতার গুণফল। AgCl এর দ্রাব্যতার গুণফল, এটাকে লেখে কিভাবে আগে সেটা দেখো। এটাকে প্রকাশ করা হয় এইভাবে, দ্রাব্যতার গুণফল মানে KSP বের করব। দ্রাব্যতার গুণফল মানে কি বের করব? KSP, মানে K হচ্ছে ধ্রুবকটা, আর SP মানে কি, সলিবিলিটি প্রোডাক্ট। তার মানে KSP দ্বারা দ্রাব্যতার গুণফল বোঝায়। কার KSP বের করব? সিলভার ক্লোরাইডের। তাহলে ব্র্যাকেটে এখানে সিলভার ক্লোরাইড লিখব। তাহলে আমরা এই এত বড় লাইন না লিখে, AgCl এর দ্রাব্যতার গুণফল এটা না লিখে, যদি আমি শুধু এটা লিখি, KSP অফ AgCl, KSP অফ AgCl, তাহলে এটা দ্বারা আমরা কি বুঝবো? এটা দ্বারা বোঝাচ্ছে AgCl এর দ্রাব্যতার গুণফল। মানে আমরা পরীক্ষার খাতায় বা এডমিশনে এই এত বড় লাইনটা লিখি না, AgCl এর দ্রাব্যতার গুণফল এই জিনিসটা লিখি না, না লিখি কি লিখি, KSP অফ AgCl। এটা দ্বারা কি বোঝানো হয়? AgCl এর দ্রাব্যতার গুণফল। আর এটা ইকুয়াল টু কত হয় জানো? এটা ইকুয়াল টু কত হয় আমি তোমাকে বলি, এটা ইকুয়াল টু কত হবে। দেখো তো, এখানে AgClটা থেকে কি কি আয়ন তৈরি হয়েছে? AgCl থেকে দেখো দুইটা আয়ন তৈরি হয়েছে। একটা আয়ন তৈরি হয়েছে এখানে সিলভার প্লাস আয়ন, আর আরেকটা আয়ন তৈরি হয়েছে এখানে Cl মাইনাস আয়ন। তো KSPটাকে এভাবে লেখা হয় যে এখান থেকে যে আয়নটা তৈরি হবে, একটা হচ্ছে সিলভার প্লাস আয়ন, তাহলে সিলভার প্লাস আয়ন লিখলাম, এরপর এখানে থার্ড ব্র্যাকেট দিলাম। মনে আছে থার্ড ব্র্যাকেট দ্বারা কি বোঝায়? তোমাদেরকে পড়াইছিলাম। মনে আছে থার্ড ব্র্যাকেট দ্বারা কি বোঝায়? তোমাদেরকে পড়াইছিলাম। থার্ড ব্র্যাকেট দ্বারা কি বোঝায় মনে আছে? থার্ড ব্র্যাকেট দ্বারা কি বোঝায়? ঘনমাত্রা বোঝায়। তার মানে যখনই তুমি সিলভার প্লাসের পরে থার্ড ব্র্যাকেট দিবা, এটা দ্বারা বোঝায় ঘনমাত্রা। তো সিলভার ক্লোরাইডের দ্রাব্যতার গুণফল ইকুয়াল টু হবে, সিলভার ক্লোরাইড থেকে যে আয়নগুলো তৈরি হবে, যে আয়নগুলো তৈরি হবে তাদের ঘনমাত্রা লিখবা ফার্স্টে আগে। ধরো কি 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 তৈরি হয়েছে আয়ন, একটা হচ্ছে Ag+, একটা হচ্ছে Cl-, এদের ঘনমাত্রাগুলো লিখবা। লিখলা, লিখার পরে দেখো তো সিলভার প্লাসের এখানে কত মোল আছে? সিলভার প্লাসের এখানে কত মোল আছে বলো তো? কত মোল সিলভার প্লাস তৈরি হয়েছে? 1 মোল। তো ওই যত মোল তৈরি হবে সেটাকে আমরা পাওয়ার হিসেবে দিয়ে দিই। তাহলে এখানে 1টাকে পাওয়ার হিসেবে দিলাম। Cl- কত মোল তৈরি হয়েছে? 1 মোল। তাহলে এটাকে আমরা 1 হিসেবে পাওয়ার হিসেবে 1টাকে দিয়ে দিছি। এই যে দেখো, এটাকে আমরা বলবো এদের যে গুণফলটা, এদের যে গুণফলটা, এই যে খেয়াল করে দেখো, এদের যে গুণফলটা আছে, এদের যে গুণফলটা আছে, এই গুণফলটাকে বলা হবে দ্রাব্যতার গুণফল। তাহলে এটাকে একটু করে আমি বড় পাশে একটু করে স্পেস দিয়ে রেখে আমি পরে বুঝাই দিচ্ছি দ্রাব্যতার গুণফল কাকে বলে। ডেফিনেশন গুলো লিখেও দিব, টেনশন নিও না। জাস্ট আগে আমি তোমাকে বুঝাই দেখো, যে কোনো একটা স্বল্প দ্রবণীয় লবণের দ্রাব্যতার গুণফল বলতে বোঝানো হয়
ওই লবণটা থেকে যে আয়নগুলো তৈরি হবে তাদের ঘনমাত্রাকে তাদের মোল সংখ্যার পাওয়ার হিসেবে লিখবো। এরপরে লিখার পরে যে গুণফলটা পাই তাকেই বলা হয় দ্রাব্যতার গুণফল। তাকে কি বলা হয়? দ্রাব্যতার গুণফল। বাট একটা জিনিস আছে, আমি তোমারে বলি, এখানে না রাসায়নিক পরিবর্তন মানে চ্যাপ্টার 4 এটা যখন আমরা পড়বো, ওইখানে বিক্রিয়ার সাম্য ধ্রুবক বের করা যায়, মানে একটা টপিক আছে সাম্য ধ্রুবক বের করা। বেসিক্যালি দ্রাব্যতার গুণফল পড়ানোর জন্য বা বোঝানোর জন্য, মানে দ্রাব্যতার গুণফলটা এরকম কেন হইলো, মানে দুইটা জিনিসের গুণফলই কেন, ভাগফল না কেন, এটা যদি বুঝতে চাও তাহলে তোমাকে রাসায়নিক সাম্য ধ্রুবকের কনসেপ্টটা তোমার লাগবে। বাট ওই কনসেপ্টটা কিন্তু এখনো তোমাদেরকে পড়ায়নি। মানে আমাদের যে বইটা আছে, আমাদের বই একটু সিকোয়েন্স গুলো এলোমেলো। মানে নিয়ম হচ্ছে সাম্য ধ্রুবক গুলো পড়ে এসে তারপরে এটা পড়া হচ্ছে নিয়ম। বাট কিছু করার নাই, যেহেতু আমাদের সিলেবাস গুলোতে এটাকে আগে দিছে, তাই একটু আগে পড়াতে যাচ্ছে। তাই তোমাকে আমি ডাইরেক্ট এটা বলতেছি যে কি, দ্রাব্য, তুমি এটা আপাতত শিখে রাখো যে দ্রাব্যতার গুণফল মানে হচ্ছে যে আয়নগুলা তৈরি হবে সেই আয়নগুলাকে তাদের পাওয়ারটাকে, মূল সংখ্যাটাকে পাওয়ার আকারে লিখবা, তারপরে যে ঘনমাত্রার গুণফল সেটাই হচ্ছে দ্রাব্যতার গুণফল। বাট তোমার মনে প্রশ্ন আসতে পারে না যে ভাই গুণফল মানে যে গুণফল সেটা বুঝতে পারলাম, বাট এই পাওয়ার কেন দিব, বা হচ্ছে যে কেন এই দুইটাকে নিব, মানে এরকম তোমার মনে প্রশ্ন আসতে পারে। বাট এটা আসলে না ব্যাখ্যা দেওয়ার এখন অপশনটা নেই। কারণ কেন, এটা যদি ব্যাখ্যাটা তুমি জানতে চাও তোমাকে রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টারে যাইতে হবে। বাট আমরা যখন সাইকেল 3 তে রাসায়নিক পরিবর্তন পড়াবো তখন এই দ্রাব্যতার গুণফলটা আবার পড়াবো, অর্থাৎ এই জিনিসটা কোত্থেকে আসছে সেটা আবার দেখাবো। বাট এই মুহূর্তের জন্য বা এই চ্যাপ্টার পড়ার জন্য প্রমাণ দরকার নাই। তুমি জাস্ট সূত্রটা শিখে রাখো যে কোনো কিছু দ্রাব্যতা গুণফল কিভাবে বের করে, ওই লবণটা থেকে যেই আয়নগুলো তৈরি হয়েছে সেই আয়নগুলোর ঘনমাত্রাগুলোকে তুমি পাওয়ার সহকারে লিখবা, লিখার পরে গুণফল করে দিবা, সেটাই হচ্ছে ওই লবণের দ্রাব্যতার গুণফল। তাহলে বোঝা গেছে জিনিসটা। বাট এটার প্রমাণটা তোমাকে আমি দেখাইতে পারতেছি না এখন। ফেসবুকে বারবার কমেন্টে চলে যাচ্ছে কেন, তো দেখি, এখন আসছে আবার। ওকে, কলেজের রেজাল্ট দিছে, দিলে তো খুব ভালো। না বললাম তো, না ঠিকলেও কোনো প্যারা নেওয়ার দরকার নাই। একটু করে আমাকে জানাও যে এতটুকু বোঝা গেছে কিনা, এতটুকু কি বুঝতে পারছো কিনা। ওকে, তাহলে এবার চলো আমরা আরো অনেকগুলো দ্রাব্যতা গুণফল দেখবো সবগুলার, বাট কিছু জিনিস আলোচনা করে আসি। দেখো দ্রাব্যতা গুণফলের ডেফিনেশন কি দিচ্ছে এখানে, ডেফিনেশন দেখো লিখছে কি, যে নির্দিষ্ট তাপমাত্রায় কোন স্বল্প দ্রবণীয় লবণের সম্পৃক্ত দ্রবণে এক মোল দ্রব থেকে উৎপন্ন আয়ন সমূহের যথাযথ ঘাতে উন্নীত ঘনমাত্রার সর্বোচ্চ গুণফল ধ্রুবক, এবং ধ্রুবকটিকে লবণটির দ্রাব্যতা গুণফল বলে। ভাই কিছুই বুঝে নাই, তাহলে আমি তোমাকে আরেকটা উদাহরণ দিয়ে বুঝাই। ধরো এখানে আমি একটা স্বল্প দ্রবণীয় লবণকে নিচ্ছি, ধরো যাক সেই লবণটাকে আমি নাম দিচ্ছি MpNQ। ধরো একটা, মানে এখানে পি জিনিসটা কি, পি জিনিসটা হচ্ছে এম এর কয়টা পরমাণু আছে, আর কিউ জিনিসটা কি এন এর কয়টা পরমাণু আছে। ধরো একটা লবণ নিলাম যেটার নাম হচ্ছে MpNQ। আচ্ছা যদি এটাকে আমি আয়নে বিভক্ত করি, যদি এটাকে আমি জলীয় দ্রবণে নিয়ে আয়নে বিভক্ত করি, তাহলে দেখো এখান থেকে কি পাবো। ধরো যাক এটাকে আমি জলীয় দ্রবণে নিয়ে আয়নে বিভক্ত করব, অর্থাৎ এখানে আমি অ্যাকুয়াসে নিয়ে আয়নে বিভক্ত করব। বলতে পারবা কি পাবো এখান থেকে? দেখো এম এর চার্জ কত বলো তো, এম এর চার্জ কত, বড় হাতের এম এর চার্জটা কত? আমরা সবাই জানি এম এর চার্জ কিন্তু এখানে কিউ, তাহলে এখানে আলটিমেটলি কি তৈরি হবে, এম কিউ প্লাস তৈরি হবে, রাইট? এম এর চার্জ কিন্তু কিউ। আবার এন এর চার্জটা কত, এন এর চার্জটা কিন্তু এখানে পি, তাহলে এন এর চার্জ হচ্ছে পি মাইনাস। বাট এখানে এম কয়টা আছে, পি সংখ্যক, তাই এখানে এটা পি দিয়ে গুণ দিতে হবে। আর এন কয়টা আছে, কিউ সংখ্যক, তাহলে এখানে এটা কিউ দিয়ে গুণ দিতে হবে। এগুলো কিন্তু আমরা সব তোমাকে শিখাইছি, রাইট? তাহলে এখন তুমি দেখো, এখন এটা যদি এস হয়ে থাকে তাহলে আমরা এটাকে কত লিখবো, এটা 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 এক মোল থেকে দেখো পি মোল তৈরি হচ্ছে, তাহলে এটা এস হইলে এটা কত হবে, এটা হবে পিএস। আবার এটা যদি এস হয়ে থাকে, প্রথমটা যদি এস হয়ে থাকে, দেখো এক মোল থেকে কিউ মোল তৈরি হচ্ছে, তাহলে এটা এস হইলে এটা কত হবে, এটা হবে কিউএস। এখন এখানে এই যে MpNQ, এটা দ্রাব্যতার গুণফল কত হবে, এই যে MpNQ, আমি এটাও একটু ভেঙে ভেঙে লিখি, পরে আমি আর লিখবো না। MpNQ এর দ্রাব্যতার গুণফল, এই বাংলা কথাটা আমরা পরে আর লিখবো না, আমরা ডাইরেক্ট কি লিখে ফেলবো, ডাইরেক্ট লিখে ফেলবো কেএসপি, কার কেএসপি, কেএসপি অফ MpNQ। এটাকে কিভাবে লেখা হবে, এটাকে লেখা হবে এটার এক মোল থেকে যে আয়নগুলো তৈরি হয়েছে, একটা আয়ন কোনটা তৈরি হয়েছে দেখো, একটা আয়ন তৈরি হয়েছে MQ প্লাস, আর আরেকটা আয়ন তৈরি হয়েছে কোনটা, আরেকটা আয়ন তৈরি হয়েছে NP মাইনাস। এই আয়নগুলো যে তৈরি হইলো, এদের যে মোল সংখ্যাটা থাকবে সেটা এখানে পাওয়ার আকারে চলে যাবে। যেমন দেখো এটার মোল সংখ্যা কত, পি, এটার মোল সংখ্যা দেখো পি, পিটাকে তুমি পাওয়ার আকারে দিয়ে দিবা। এটার মোল সংখ্যা কত, কিউ,
এই কিউটাকে তুমি পাওয়ার আকারে দিয়ে দিবা, দেওয়ার পরে যে গুণফলটা পাবা এই গুণফলটাকে বলা হচ্ছে দ্রাব্যতার গুণফল। দেখো লিখছে কি, 1 মোল দ্রব থেকে, এই যে 1 মোল দ্রব থেকে যে আয়নগুলো তৈরি হবে সে আয়নগুলাকে যথাযথ ঘাতে উন্নীত করে, মানে এই যে যথাযথ ঘাতে বলতে এটার মোল সংখ্যাটাকে ঘাত হিসেবে বসাবা, উন্নীত করার পর যে গুণফলটা পাবা বেসিক্যালি এটাকে বলা হচ্ছে দ্রাব্যতার গুণফল। মানে তোমার ডেফিনেশনটা তো বোঝা লাগবে না, বা তো বোঝার চেষ্টা করিও না, তুমি জাস্ট সূত্রটা মনে রাখো। ডেফিনেশন তোমার পরীক্ষা আসে না, বাট আমি তোমাকে তাও বুঝাই দিলাম। সবসময় মনে রাখবা দ্রাব্যতার গুণফল যখন আমরা বের করি, এটার 1 মোলকে নিই, 1 মোল থেকে যে আয়নগুলো তৈরি হয় সেই আয়নগুলার যে ঘনমাত্রা, সেই আয়নগুলার ঘনমাত্রাকে যথাযথ পাওয়ার বসায় যে গুণফল পাওয়া যায় সেটাকে আমরা বলতেছি দ্রাব্যতার গুণফল। তাহলে এটা দেখো তো বুঝতে পারছো কিনা, এটা দেখো তো বুঝতে পারছো কিনা সবাই? এটা হচ্ছে আমাদের দ্রাব্যতার গুণফল। এটা কি বোঝা গেছে ভাই? দেখো তো। ওকে, একটা জিনিস মনে রাখবা, চলো আমি তোমাকে নেক্সটে যাই, আসো এটা তারপর দেখাচ্ছি। দেখো কয়েকটা টার্ম আছে আমাদের কাছে, এখানে কয়েকটা টার্ম আছে। একটা হচ্ছে দ্রাব্যতা। মনে রাখবা দ্রাব্যতাটাকে আমরা বের করি সবসময় সম্পৃক্ত দ্রবণে। মনে রাখবা দ্রাব্যতা আমরা সবসময় কোথায় বের করি? সম্পৃক্ত দ্রবণে। আর দ্রাব্যতাটা যে কোনো পদার্থের বেলাতেই বের করা যায়, অর্থাৎ সেই পদার্থটা যদি সলিড হয় তারও আমরা দ্রাব্যতা বের করতে পারি, লিকুইড হইলে তারও আমরা দ্রাব্যতা বের করতে পারি, আবার যদি দ্রবটা যদি গ্যাসীয় হয়ে থাকে তারও কিন্তু আমরা দ্রাব্যতা বের করতে পারি। ওকে, বাট দ্রাব্যতার গুণফল যেটা আছে এটা তো আমরা অনলি সম্পৃক্ত দ্রবণে বের করি, ঠিক আছে, আর এটা শুধুমাত্র স্বল্প দ্রবণীয় উপাদানের ক্ষেত্রে প্রযোজ্য হয়, অর্থাৎ এরা কিন্তু সলিড হয়ে থাকে, সলিড যারা অ্যাকুয়াসে দ্রবীভূত হচ্ছে। জিনিসটা বুঝো, আমার যে দ্রাব্যতাটা যে কারোর জন্য বের করতে পারবো আমরা, মানে সেটা সলিড হোক, লিকুইড হোক, গ্যাসীয় হোক, সেটা স্বল্প দ্রবণীয় হোক, বেশি দ্রবণীয় হোক, সবার জন্য দ্রাব্যতা বের করা যাবে। বাট দ্রাব্যতার গুণফল যেটা আছে সেটা শুধুমাত্র কার জন্য বের করতে পারবা? প্রথম কথা হচ্ছে স্বল্প দ্রবণীয় যে লবণগুলো থাকবে যারা সলিড হবে তাদের জন্যই শুধুমাত্র কি বের করতে পারবা? দ্রাব্যতা গুণফল বের করতে পারবা। কনসেপ্টটা বুঝো, দ্রাব্যতা তুমি যে কারোর জন্য বের করতে পারবা, সেটা স্বল্প দ্রবণীয় হোক, বেশি দ্রবণীয় হোক, HCl, NaCl, যে কারোর জন্য তুমি দ্রাব্যতা বের করতে পারবা। বাট HCl এর জন্য তুমি কিন্তু দ্রাব্যতা গুণফল বের করতে পারবা না। তারপরে তোমার ধরো HI, তার জন্য কি বের করতে পারবা না? দ্রাব্যতা গুণফল বের করতে পারবা না। দ্রাব্যতা গুণফল বের করার জন্য অবশ্যই কি হইতে হবে? স্বল্প দ্রবণীয় উপাদান হইতে হবে, এছাড়া দ্রাব্যতা গুণফলটা বের করা যাবে না। বোঝা গেছে? আচ্ছা, আমাদের যে দ্রাব্যতার গুণফল আছে KSP, আমাদের যে দ্রাব্যতার গুণফল আছে KSP, দ্রাব্যতা গুণফল যেটাকে আমরা বলতেছি KSP, এইটা আছে না, এটা শুধুমাত্র তাপমাত্রার উপর নির্ভরশীল। শুধুমাত্র কিসের উপর নির্ভরশীল? শুধুমাত্র তাপমাত্রার, বুঝো, শুধুমাত্র তাপমাত্রার উপর নির্ভরশীল। অর্থাৎ তাপমাত্রাকে যদি চেঞ্জ করো তাহলেই KSP চেঞ্জ হবে, নাইলে জীবনেও KSP চেঞ্জ হবে না। কথাটা বুঝো, দ্রাব্যতা কিন্তু 4টা বিষয়ের উপর নির্ভর করতো। একটা ছিল তাপমাত্রা, দ্রব, দ্রাবক, তারপরে তোমার হচ্ছে যে কি আছে, একটা ছিল চাপ। বাট দ্রাব্যতার গুণফল যেটা আছে এটা শুধুমাত্র কার উপর ডিপেন্ডেন্ট বলতো? শুধুমাত্র তাপমাত্রার উপর নির্ভরশীল। অর্থাৎ ধরো তুমি টেম্পারেচার 1 রাখছো, এই সময় তুমি দ্রাব্যতা গুণফল পাইতে পারো KSP1। আবার ধরো টেম্পারেচার 2 কে নিছো, এই সময় তুমি দ্রাব্যতা গুণফল পাবা KSP2। অর্থাৎ যদি তুমি টেম্পারেচারকে পরিবর্তন করো তাহলেই কি পরিবর্তন হবে বলতো? তাহলেই তোমার হচ্ছে দ্রাব্যতার গুণফলটা পরিবর্তন হবে, অন্য কোনো অবস্থাতে দ্রাব্যতার গুণফল পরিবর্তন হবে না। টেম্পারেচার পরিবর্তন হলে দ্রাব্যতাও পরিবর্তন হয়, অর্থাৎ টেম্পারেচার 1-এ যদি তুমি দ্রাব্যতাটাকে S, কারণ দ্রাব্যতাও কিন্তু টেম্পারেচারের উপর ডিপেন্ড করে, বাট দ্রাব্যতা কিন্তু অন্য জায়গাতেও পরিবর্তন হতে পারে। টেম্পারেচার 2-তে তুমি দ্রাব্যতা পাবে S2, বাট টেম্পারেচার পরিবর্তন করলেই কি হবে? KSP1 আর KSP2। দ্রব, দ্রাবক যাই পরিবর্তন করো, নতুন করে অ্যাড করো, দ্রাব্যতার গুণফলের কোনো পরিবর্তন হবে না, বাট দ্রাব্যতা পরিবর্তন হবে। কারণ দ্রাব্যতা কিন্তু 4টা বিষয়ের উপর নির্ভর করে, বাট দ্রাব্যতা গুণফল শুধুমাত্র কার উপর নির্ভর করবে? তাপমাত্রার উপর। অর্থাৎ তাপমাত্রাকে চেঞ্জ করলেই দ্রাব্যতা গুণফল চেঞ্জ হবে। তাপমাত্রাকে যদি ফিক্সড রাখো, এই জন্যই দেখো দ্রাব্যতা গুণফল ডেফিনেশন দেওয়ার সময় আমরা কিন্তু নির্দিষ্ট তাপমাত্রার কথা বলছি। তাপমাত্রাকে যদি ফিক্সড রাখো তাহলে দ্রাব্যতা গুণফল কখনোই পরিবর্তন হবে না। এই জিনিসগুলোকে মাথায় যদি আমরা রাখি তাহলে আমরা দেখবা আমাদের জিনিসগুলো ইজি হয়ে গেছে সবকিছু। ওকে, তাহলে আমরা দ্রাব্যতা গুণফল থেকে কি কি বললাম? আমরা প্রথমে যেটা বললাম, দ্রাব্যতা গুণফল কিভাবে বের করতে হয় সেটা আমরা শিখলাম, যে ঘনমাত্রাকে লিখবো, মোল সংখ্যাটাকে পাওয়ার আকারে লিখবো, ঘনমাত্রাকে লিখবো, মোল সংখ্যাটাকে পাওয়ার আকারে লিখবো, পরে গুণফল করে দিব, সেটাই হবে দ্রাব্যতার গুণফল। এরপর আমরা শিখলাম যে আমার দ্রাব্যতার গুণফলটা শুধুমাত্র কোন দ্রবণে কার্যকর? শুধুমাত্র সম্পৃক্ত দ্রবণে কার্যকর, এবং শুধুমাত্র স্বল্প দ্রবণীয় উপাদানের ক্ষেত্রে কার্যকর। এবং আরেকটা জিনিস সেটা শিখলাম
এটা শুধুমাত্র টেম্পারেচারের উপর ডিপেন্ড করে, অন্য কিছুর উপর ডিপেন্ড করে না। টেম্পারেচার বাদে অন্য কিছু যদি চেঞ্জও করো, ধরো তুমি একটা করে এক্সট্রা করে দ্রব অ্যাড করছো, এক্সট্রা একটা দ্রাবক অ্যাড করছো, দ্রাব্যতার গুণফলের কোনো পরিবর্তন হবে না। শুধুমাত্র টেম্পারেচার চেঞ্জ করে দ্রাব্যতার গুণফল পরিবর্তন হবে। আচ্ছা, আরেকটা জিনিস দেখো, এই যে আমাদের দ্রাব্যতার গুণফল, এটা কিন্তু শুধুমাত্র সম্পৃক্ত দ্রবণে কাজ করে। আরেকটা আছে আয়নিক গুণফল, এটা যে কোনো দ্রবণে কাজ করবে, সেটা সম্পৃক্ত হোক, অসম্পৃক্ত হোক, অতিপৃক্ত হোক। আয়নিক গুণফল যেটা আছে, আয়নিক গুণফল, এটা যে কোনো জায়গায় কাজ করবে, এটাকে কেআইপি দিয়ে প্রকাশ করে। দ্রাব্যতার গুণফলকে আমরা কেএসপি দিয়ে প্রকাশ করি, আর আমাদের যে আয়নিক গুণফল আছে এটাকে কি দিয়ে প্রকাশ করা হয়? কেআইপি, আয়নিক প্রোডাক্ট, কেআইপি দিয়ে প্রকাশ করা হয়। এই পৃষ্ঠাটা একটু করে তোমরা তুলে ফেলো তো ভাই, তুলা হলে আমাকে বলো, কারণ এটা একটু পরবর্তী তোমার লাগবে। ভাইয়া দ্রবণে দ্রব কেলাসিত হলে তো সেটা অতিরিক্ত দ্রবণ হয়, কেলাসিত হলে তো অতিরিক্ত দ্রবণ হয় না, যদি ওটা থেকে যাইতো এক্সট্রা করে, সেটা তোমার হচ্ছে যে অতিরিক্ত হইতো। কেলাসিত যদি হয়ে যায় তাহলে তো সেটা সম্পৃক্ত হয়ে যাবে, কারণ যেটা এক্সট্রা ছিল সেটা তো নিচে পড়ে গেছে। বাট এক্সট্রা জিনিস যদি দ্রবীভূত থাকে তাইলে সেটাকে তুমি অতিরিক্ত বলতে পারবা। বুঝছো? ওকে, এটা একটু তুলে ফেলো, তুলা হইলে আমাকে বলো, এরপর হচ্ছে আমি নেক্সটে যাব। আজকে একটু স্টুডেন্ট কম, কারণ হচ্ছে সবাই রেজাল্ট দেখতেছে, বাট প্যারা নেওয়ার কিছু নেই, ওরা সবাই রেকর্ডিং করে নিবে আর কি। ঠিক আছে, এটা একটু তুলা হইলে আমাকে জানাও, তারপর আমি তোমাকে উদাহরণগুলো দেখাই দিব। চলো আমরা কিছু উদাহরণ দেখে আসো। দেখো, প্রথমে ধরো আমি এখানে নিলাম সিলভার সালফেট, ধরো এখানে আমি নিলাম Ag2SO4। দেখো, এগুলো আমার সাথে সবাই তুলতে থাকো। দেখো, ধরো এখানে আমি নিলাম Ag2SO4 কে নিলাম, ধরো এটা একটা কঠিন পদার্থ, বাট এটাকে যখনই আমি জলীয় দ্রবণে দিব তখন সেটা কি হবে? আয়নিত হয়ে যাবে, এবং এটা স্বল্প দ্রবণীয়। যখন এটাকে আমি জলীয় দ্রবণে দিব, জলীয় দ্রবণটা কিভাবে বুঝাই? এটা অ্যাকুয়াস অবস্থায় দিলাম, তাহলে সেটা আয়নিত হবে। কিভাবে আয়নিত হবে? সিলভারের চার্জ, সালফেটের চার্জ হচ্ছে -2, তাহলে সিলভারের চার্জ হচ্ছে কিন্তু প্লাস, তাহলে সিলভার প্লাস তৈরি হবে। বাট এখানে দুইটা সিলভার প্লাস তৈরি হবে, কারণ এখানে 2 আছে। এটা অ্যাকুয়াস তৈরি করবে, আর এখানে কি তৈরি করবে বলতো? সালফেট SO4 2- তৈরি করবে। ভালো কথা। এখন আমি যদি এখানে এটা যদি S হয়ে থাকে, তাহলে এটা কত হবে? এটা হবে 2S। আর এটা কত হবে দেখো তো? এটা কিন্তু হবে তোমার কাছে এখানে S। কারণ কেন? দেখো, 1 মোল থেকে তুমি 1 মোল পাচ্ছ, S থেকে তোমার S তৈরি হয়েছে, 1 মোল থেকে তুমি 2 মোল পাচ্ছ, তাই এটা 2S তৈরি হয়েছে। তাহলে এখানে যদি আমি তোমাকে বলি যে তোমার আমাকে বলো তো, এই যে সিলভার সালফেট এর ঘনমাত্রা কত? Ag2SO4 এর ঘনমাত্রা কত? তুমি তখন বলবা ভাই এর ঘনমাত্রা হচ্ছে S। তোমাকে যদি আমি বলি সিলভার প্লাস এর ঘনমাত্রা কত? সিলভার প্লাসের ঘনমাত্রা কিন্তু 2S। কেউ কিন্তু আবার 2 সিলভার প্লাস তার ঘনমাত্রা 2S বলিও না, সিলভার প্লাসের ঘনমাত্রা হচ্ছে 2S, আর এই 2টা হচ্ছে মোল সংখ্যা। এটা 2S কেন হইলো? এটার ঘনমাত্রাটা দেখো, একটা থেকে দুইটা তৈরি হচ্ছে, তাই এর ঘনমাত্রা যদি S হয় তাহলে এর ঘনমাত্রা নিশ্চয়ই ডাবল হবে, তাই 2S হয়েছে। আবার আমি যদি তোমাকে কোশ্চেন করি SO4 2- এর ঘনমাত্রা কত, তখন তুমি বলবা এর ঘনমাত্রা হচ্ছে S। তাহলে এবার হচ্ছে দ্রাব্যতার গুণফল বের করার পালা। তাহলে এইবার যদি আমি এখানে দ্রাব্যতার গুণফলটা বের করতে চাই, দেখো তো, আমি যদি এখানে দ্রাব্যতার গুণফলটা বের করতে চাই, ধরো আমি এখানে KSP বের করব। ধরা যাক আমি এখানে KSP বের করব। কার KSP বের করব? এই যে আমাদের সিলভার Ag2SO4, এটার KSP বের করব। তাহলে এটার KSP ইকুয়াল টু কি হবে? দেখো তো এটাকে কি কি আয়ন তৈরি হইছে। একটা তৈরি হইছে সিলভার প্লাস আয়ন, আর আরেকটা তৈরি হইছে সালফেট 2- আয়ন। বাট এখানে তুমি লক্ষ্য করো, দেখো সেটা হচ্ছে তোমার সিলভার প্লাস কত মোল তৈরি হইছে? সিলভার প্লাস তৈরি হইছে তোমার 2 মোল। খেয়াল করে দেখো, সিলভার প্লাস তৈরি হইছে কয় মোল? 2 মোল। তাহলে তুমি কি করবা? এই যে সিলভার প্লাস লিখছো, এই ঘনমাত্রার উপর এটা 2 দিয়ে দিবা, এটা গুণফল করে দিবা, এটাই হচ্ছে দ্রাব্যতার গুণফল। এটাই কি? এটাই হচ্ছে তোমার দ্রাব্যতার গুণফল সূত্র। তাহলে এখন দেখো, এখানে জাস্ট ভ্যালু বসে যদি দিই, তাহলে এটা কত? এটা 2S, এটা 2S, এটার ভ্যালু এখানে তাহলে স্কয়ার চলে আসছে, আর এটা হচ্ছে S। তাহলে কত হয়ে যাবে? এখানে 4S³ হয়ে যাবে। তাহলে এটার ভ্যালু কত চলে আসবে এখানে? এটা চলে আসবে 4S³। দেখো তো এটা বোঝা গেছে কিনা? না বুঝলে আমাকে বলতে পারো। এটা একটু তুলে ফেলো, তুলা হইলে আমাকে জানাও। এটা কি বোঝা গেছে সবার? চলো আরেকটা করি আসো। এটা কি সবার বোঝা গেছে? এইভাবে আমরা বের করতে পারি। পরে আমরা সামারি টানবো। দেখো, সেকেন্ডে ধরো ক্যালসিয়াম ফসফেট তোমাকে নিছে, ধরো এখানে ধরা যাক Ca3PO4 2 নেওয়া হয়েছে। কি নেওয়া হয়েছে? Ca3PO4 2 নেওয়া হয়েছে। এটাকে সলিড অবস্থা নিলাম আমরা। এখন এটাকে আমি জলীয় দ্রবণ দিলাম এখানে, তাহলে এটা আয়ন নিতে হবে। যখন এখানে আমি জলীয় দ্রবণ দিব, এটা আয়ন নিতে হবে, দিলাম। তাহলে কিভাবে আয়ন নিতে হবে দেখো তো? ক্যালসিয়ামের চার্জ কত? ক্যালসিয়ামের চার্জ হচ্ছে 2, তাহলে এখানে ক্যালসিয়াম 2+ তৈরি করবে। বাট ক্যালসিয়াম এখানে আছে কয়টা? 3টা।
তাহলে এখানে 3 ক্যালসিয়াম 2 প্লাস তৈরি করবে প্লাস ফসফেটের চার্জ কত ফসফেটের চার্জ হচ্ছে 3 মাইনাস তাহলে PO4 3 মাইনাস ফসফেট আছে কয়টা এখানে দুইটা তাহলে এখানে দুইটা ফসফেট তৈরি করবে করলো ভালো কথা এখন দেখো যদি এইটার দ্রাব্যতা S হয়ে থাকে তাহলে আমরা সবাই জানি 1 মোল থেকে দেখো 3 মোল তৈরি হচ্ছে তাহলে এটা দ্রাব্যতা হবে 3S আর 1 মোল থেকে দেখো 2 মোল তৈরি হচ্ছে তাহলে এটা দ্রাব্যতা কত হবে এটা দ্রাব্যতা হবে 2S তাহলে এখন আমি যদি এখানে দ্রাব্যতার গুণফল বের করতে চাই বা আগে এগুলো যদি লিখতে চাই যে ধরো এই যে ক্যালসিয়াম ফসফেট এর তাহলে Ca3PO4 2 এর ঘনমাত্রা কত এর ঘনমাত্রা হচ্ছে S তারপর যদি লিখতে চাই ক্যালসিয়াম 2 প্লাস এর ঘনমাত্রা কত এর ঘনমাত্রা হচ্ছে 3S তারপর যদি লিখতে চাই এই যে PO4 3 মাইনাস এর ঘনমাত্রা কত এর ঘনমাত্রা হচ্ছে 2S এরকম লিখতে পারি এইবার যদি আমাকে বলে তুমি তাহলে এখানে এই যে এই সূত্রটা দ্রাব্যতা গুণফল বের করো এটার তাহলে দ্রাব্যতার গুণফল যদি বের করতে চাই ধরো KSP অফ কার দ্রাব্যতা গুণফল বের করব এই যে Ca3PO4 2 এটা দ্রাব্যতা গুণফল বের করব কিভাবে বের করব এটা লিখবো কিভাবে দেখো এখান থেকে দুইটা আয়ন তৈরি হচ্ছে রাইট একটা কি তৈরি হচ্ছে দেখো একটা তৈরি হচ্ছে ক্যালসিয়াম 2 প্লাস একটা তৈরি হচ্ছে ক্যালসিয়াম 2 প্লাস আরেকটা কি তৈরি হচ্ছে দেখো আরেকটা তৈরি হচ্ছে PO4 3 মাইনাস আর তুমি খেয়াল করে দেখো এখানে এই জায়গায় আমার কয় মোল আছে 3 মোল আছে ক্যালসিয়ামের ক্ষেত্রে তাহলে ক্যালসিয়ামের ঘনমাত্রার উপর 3 দিয়ে দিব এখানে কত মোল আছে 2 মোল তাহলে ফসফেটের এখানে 2 দিয়ে দিব দেখো তো বোঝা গেছে কিনা এটা তাহলে এবার আমি যদি বসাই ভ্যালুগুলা তাহলে কত আসবে দেখো এই সূত্রটা মানে এগুলো মুখস্থ করার কিছু নাই যে এটার ভ্যালু 4s কিউব আসবে এটা মুখস্থ করার কিছু নেই তোমাকে আমি টেকনিক শিখাই দিব টেকনিকটা তোমাকে আমি শিখাই দিব বাট চিন্তা করে দেখো তাহলে এখানে কত বসাবা এখানে যদি তুমি 3s বসাই দাও এখানে তুমি 3s বসাই দাও তাহলে এখানে কিউব পাবা আবার এখানে তুমি 2s বসাও তাহলে এখানে স্কয়ার পাবা তাহলে বেসিক্যালি কি হচ্ছে এখানে এই যে 3 কিউব তারপরে 2s স্কয়ার গুণফল এখানে s টু দি পাওয়ার 3 আর s টু দি পাওয়ার 2 গুণ হয়ে এটা যোগ করে s টু দি পাওয়ার 5 হয়ে যাবে তাহলে এটা আসবে এটার পর তুমি চাইলে গুণফল করতে পারো 27 গুণন 4 108 আর s টু দি পাওয়ার 5 তুমি এখানে পাবা বাট মূল কাহিনী হচ্ছে এটা এগুলো মুখস্থ করার কিছু নেই এটা যদি তুলা হয়ে থাকে তাহলে আমাকে জানাও তাহলে আমি নেক্সট উদাহরণে যাব দেখি তোমাদের তুলা হয়েছে একটু করে আমাকে বলো তো আমার ফেসবুকে কমেন্টটা বারবার চলে যাচ্ছে এজন্য বারবার আনতে হচ্ছে কমেন্ট এখানে হ্যাঁ ভেরি গুড সবাই তুলছে ভেরি গুড ঠিক আছে আমরা নেক্সটে যাই চলো নেক্সটে যাই আসো নেক্সট আর অনেকগুলো যোগ দেখবো তাহলে তোমার দেখবে সব কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে যে কেমনে বের করতে হবে এগুলা দেখো ধরো তোমাকে জিরকোনিয়াম ফসফেট দেওয়া আছে ধরো এখানে দেওয়া জিরকোনিয়াম ফসফেট এখানে কি দেওয়া জিরকোনিয়াম ফসফেট এটা জিরকোনিয়াম ফসফেট কিরকম ZrPO4 4 দেওয়া ZrPO4 4 Zr3PO4 4 সলিড অবস্থায় দেওয়া এখন এটাকে আমি জলীয় দ্রবণে নিব এগুলো কোনো কিছু মুখস্থ করা লাগবে না এখানে মুখস্থের কিছু নাই কেমন জলীয় দ্রবণে নিব এটাকে আমরা অ্যাকুয়াস নিব তাহলে এটা আয়নে বিভক্ত হবে বলো তো জিরকোনিয়ামের চার্জ কত এখানে জিরকোনিয়ামের চার্জ কত জিরকোনিয়ামের চার্জ এখানে 4 না তাহলে এখানে যদি জিরকোনিয়ামের চার্জ 4 হয়ে থাকে তাহলে ভাঙবে কিভাবে এটা জিরকোনিয়াম 4 প্লাস তৈরি করবে আর ফসফেটের চার্জ তো 3 তাহলে PO4 3 মাইনাস তৈরি করবে জিরকোনিয়াম আছে কয়টা এখানে আছে হচ্ছে 3টা তাহলে এখানে 3 দিবা ফসফেট এখানে আছে কয়টা 4টা তাহলে এখানে 4 দিবা যদি এটা তোমার S হয়ে থাকে যদি এটা তোমার S হয়ে থাকে তাহলে এটা কিন্তু হবে 3s আর এটা কিন্তু হবে 4s তাহলে তুমি আমাকে বলো এবার যদি তুমি বের করতে চাও যে কি কি বের করবা ধরো জিরকোনিয়াম ফসফেটের ঘনমাত্রা বের করবা ZR3PO4 4 কত আসবে এটা এটা আসবে S তারপর যদি জিরকোনিয়াম 4 প্লাসের ঘনমাত্রা বের করতে চাও এটা আসবে 3s তারপর যদি তুমি ফসফেটের PO4 3 মাইনাসের ঘনমাত্রা বের করতে চাও এটা আসবে 4s এবার আসো দ্রাব্যতার গুণফল বের করার পালা KSP বের করবা KSP কিভাবে বের করবা KSP করলে কি আসবে দেখো KSP কার KSP বের করবা এই যে জিরকোনিয়াম ফসফেট অর্থাৎ ZR3PO4 4 তাহলে কি আয়ন তৈরি হইছে একটা তৈরি হইছে জিরকোনিয়াম 4 প্লাস আর আরেকটা তৈরি হইছে এখানে ফসফেট 3 মাইনাস এটা কি দেখা যাচ্ছে না আমি নিচে নামাই দিতে করে দাও ওকে এই দুইটা জিনিস এখানে তৈরি হইছে এবার বসাও তুমি এগুলা মোল সংখ্যা যেমন জিরকোনিয়ামের এখানে মোল সংখ্যা কত ছিল 3 তাহলে এখানে 3 বসাবা আর এখানে ছিল 4 বসাবা এবার যদি ভ্যালুগুলো বসাও তাহলে এখানে দেখো 3s এখানে 3 আর এখানে পাচ্ছ 4s তাহলে এখানে 4 তাহলে এখানে আসবে 3 কিউব গুণন 4 কিউব গুণন s কিউব প্লাস ইনটু s টু দি পাওয়ার 4
তার মানে আসবে 3 কিউব 4 কিউব, আর গুণফল আকারে থাকলে যোগফল হয়ে যায়, 3 + 4 যোগ করলে 7 হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে তোমার s⁻7 চলে আসছে। বুঝা গেছে জিনিসটা? দেখো তো এই জিনিসটা কি তোমরা বুঝতে পারছো? এটা এরকম হয়ে গেছে। আচ্ছা এবার চলো আমি তোমাকে একটা জেনারেল শর্টকাট তার করানোর চেষ্টা করি। কি শর্টকাট? দেখো ধরো এখানে যদি MP/NQ থাকে, এটা যদি তুমি ধরো আয়নিত করছো, কি পাইছো? ধরো এখান থেকে তুমি পাবা MQ- পাবা, এখানে পাবা কি MQ-, এটার মোল সংখ্যা হবে P, আর এখানে পাইছো ধরো তুমি MQ+, NP- ধরো এখানে হবে Q। দেখো MQ+ মোল সংখ্যা হচ্ছে P, আর NP- যার মোল সংখ্যা হচ্ছে Q। তো আমরা জানি এটা যদি S হয় তাহলে এটা কত হবে? এটা হবে PS, আর এটা কত হবে? এটা হবে QS, রাইট? তুমি না চাইলে এখান থেকে KSP ডাইরেক্ট লিখতে পারতা। কিভাবে লিখবে জানো? KSP লিখবে ভাবে, দেখো এখানে মোল সংখ্যা কত আছে? P আছে না ভাই? তাহলে P এর উপরে পাওয়ার P দিবা, গুণন, এখানে S এর উপরে তখন পাওয়ারটা P দিবা, প্লাস, এখানে সরি প্লাস না মানে গুণফল আর কি, গুণফল। এখানে Q আছে না ভাই? তো Q এর উপরে পাওয়ার Q দিবা, গুণন S এর উপরে পাওয়ার Q দিবা, আলটিমেটলি তুমি পেয়ে যাবে এখানে দেখো P⁻P, Q⁻Q, S⁻P + Q। এটা হচ্ছে একটা তুমি শর্টকাট হিসেবে মনে রাখতে পারো, বাট কেয়ারফুল থাকবা, এটা একটা দুটা জায়গায় কাজে লাগে না, একটা দুটো জায়গায় এই শর্টকাটটা ফলো হয় না। তাহলে কিভাবে এই শর্টকাটটা ফলো হয়েছে দেখো, এখানে যদি তুমি অ্যানালাইসিস করো, এই যে দেখো ধরো জিরকনিয়াম ফসফেট, এই যে Zr3PO4 4, তুমি যারা লিখতে পারতো দেখো কিভাবে ডাইরেক্ট KSP লিখতে পারতো, এখানে 3 আছে না, আবার এখানে 4 আছে না, তাহলে এইটার KSP কত আসতো জানো? KSP দেখো এখানে 3 আছে, তাহলে 3⁻3, এখানে 4 আছে, তাহলে 4⁻4, আর S⁻ কত? এই 3 আর 4 যোগ করে দাও, 3 যোগ 4, মানে এটা তোমাকে লিখতেই হইতো না, তুমি ডাইরেক্ট লিখতে পারতা। বুঝতে পারছো? বাট এটা সব জায়গায় খাটে না, 2-3 জায়গায় কিন্তু এটা খাটবে না। যে জায়গায় খাটবে না সেটা আমি দেখাই দিব, বাট আমি তোমাকে দেখাইলাম যে শর্টকাট দিয়ে তুমি কিভাবে করবা। যেমন আগেগুলো তুমি শর্টকাট দিয়ে করতে পারতা। কিভাবে দেখো, ধরো কথার কথা, এখানে কি আছে দেখো, এখানে কত আছে দেখো, এখানে এটা আছে 2, সালফেট কিন্তু এখানে 4 লিখিও না, সালফেট কিন্তু একটা, মাথায় রাখবা সালফেট কিন্তু একটা। খেয়াল করে দেখো, তুমি কি এখানে এই যে এই জায়গায় কি তুমি 16 লিখছো? না, তুমি এখানে কিন্তু 3 লিখছো, আর এই 4টাকে নিছো। তো এখানে দেখো, এখানে সালফেট কিন্তু 1 হিসেবে আছে, যৌগমূলক হিসেবে আছে, তাহলে এখানে KSP ডাইরেক্ট লিখতে পারবা কিভাবে? এখানে 2 আছে না, তাহলে 2 এর উপর 2 দাও, এটা তো 1, তাহলে 1 এর উপর 1 দাও, আর S এর উপর কত দাও? 2 যোগ 1 করো, শেষ। দেখো এটা চলে আসছে। বুঝা গেছে জিনিসটা নাকি বুঝো নাই? যেমন নিচেরটা যদি তুমি বের করতে যাও, নিচেরটা দেখো, নিচেরটা তুমি ডাইরেক্ট বের করতে পারবা কিভাবে? দেখো এখানে কি আছে? এখানে 3 আছে না, তাহলে 3 এর উপর 3 দাও, 2 আছে না এখানে, তাহলে 2 এর উপর 2 দাও, তারপরে কি করো? S 3 যোগ 2 করো, শেষ। মানে MCQ তে এটা অ্যাপ্লাই করবা, বুঝছো? MCQ তে তুমি এই শর্টকাট নিয়মে অ্যাপ্লাই করে ম্যাথ করবো আমরা অনেকগুলো করাবো ম্যাথ, টেনশন নেওয়ার কোনো কারণ নাই, বাট সিকিউ তে আসলে বা ম্যাথে আসলে এভাবে আমরা ভেঙে ভেঙে করবো। কনসেপ্টটা বুঝতে পারছো? এটা যদি সিকিউ তে আসে তাহলে কিন্তু আমরা কি করবো? এখানে ভেঙে ভেঙে করবো, বাট এই শর্টকাটটা সব জায়গায় অ্যাপ্লাই করা যায় না, কিছু জায়গায় অ্যাপ্লাই হবে, কিছু জায়গায় অ্যাপ্লাই, বেশিরভাগ জায়গায় অ্যাপ্লাই হবে, বাট 2 জায়গায় অ্যাপ্লাই হবে না, সেটা আমরা দেখাই দিব। চলো কোন কোন জায়গায় অ্যাপ্লাই হয় না, চলো দেখে আসি শর্টকাটটা কোন জায়গায় অ্যাপ্লাই হয় না। দুইটা যৌগ আছে, একটা হচ্ছে Hg2Br2, দেখো একটা হচ্ছে কি আছে Hg2Br2, এই দুই জায়গায় একটু কেয়ারফুল থাকতে হয়। একটা কি আছে? একটা আছে Hg2Br2, এটা ধরো সলিড অবস্থা নিছো। এখন এটাকে যখন তুমি আয়নিত করবা, দেখো Hg2Br2, এটাকে যখন আমরা আয়নিত করব তখন কি হবে চলো দেখি। এটাকে যদি আমরা আয়নিত করতে চাই, অ্যাকুয়াস দিলাম, তাহলে এখানে দেখে মনে হয় Hg+ তৈরি হবে আর Br+ তৈরি হবে, বাট অ্যাকচুয়ালি Br- তৈরি হবে। অ্যাকচুয়ালি কি হয় জানো? এখানে তৈরি হয় Hg2+। কি তৈরি হয় এখানে? এখানে তৈরি হবে Hg2+। এখানে কি তৈরি হবে? Hg2+ তৈরি হবে, আর এখানে বেসিক্যালি Hg2 থাকে, Hg2 তৈরি হয়, একটু এক্সেপশনাল এটা। আর এই জায়গায় তৈরি হবে 2Br-। দেখো জিনিসটা বুঝো, কি তৈরি হবে এখানে? Hg2Br2 যদি থাকে, একটু এক্সেপশনাল, দুইটা এক্সেপশনাল উদাহরণ আছে। একটা হচ্ছে Hg2Br2 থাকলে Hg2টা কিভাবে ভাঙবে? Hg2 ভাঙবে, আর Br টা মিলে 2Br- হবে। আর আরেকটা एग्जांपल আছে, এটা এক্সেপশনাল, এটা একসাথে দেখাই দিই তাহলে। সেটা হচ্ছে Hg2I2, কি আছে? Hg2I2। আর কোন এক্সেপশনাল উদাহরণ আমাদের সিলেবাসে নাই, এটা জন্য সলিড অবস্থা নিছো।
আর এটাকে তুমি জলীয় দ্রবণে দিচ্ছ, তাহলে এটা আয়নে বিভক্ত হবে। কিভাবে বিভক্ত হবে দেখো, এখানে Hg2I2 দিছো না, তাহলে এখানে হবে Hg2 অ্যাকুয়াস অবস্থা, আর এখানে হবে 2I-। তাহলে এই দুইটা জায়গায় শর্টকাটটা অ্যাপ্লাই হবে না, আর এগুলো একটু কেয়ারফুলি ডিল করতে হবে। তাহলে আমাকে একটু করে বলো, এই দুইটা উদাহরণ তুমি ভালো করে খেয়াল রাখবা, যদি তোমাকে পরীক্ষা আসে তাহলে এই দুইটা জিনিস কিন্তু ভালো করে লক্ষ্য রাখতে হবে। একটা হচ্ছে Hg2Br2, একটা হচ্ছে Hg2I2। এই দুইটা ছাড়া অন্য কোনো ব্যতিক্রম নাই, বাট এখানে দুটো ব্যতিক্রম আছে। কি ব্যতিক্রম? যদি Hg2I2 থাকে, সরি Hg2Br2 থাকে, তাহলে Hg2+ আকারে ভাঙে 2 আর Hg2I2 থাকলে Hg2 আর বাকিটাতে কোনো চেঞ্জ নেই। ঠিক আছে, ওকে। তাহলে এই দুটো একটু এক্সেপশনাল, তাহলে এগুলোতে কেয়ারফুল থাকবা। তাহলে কি হবে দেখো, যদি এটা S হয়ে থাকে তাহলে এটা কি হবে, এটা S হবে, কারণ যেটা 1 মোল তৈরি হচ্ছে, আর এটা কত মোল তৈরি হচ্ছে, এটা 2S হবে। তাহলে এখন দেখো, এখানে যদি তুমি KSP বের করতে চাও, তাহলে KSP ইকুয়াল টু কি আসবে, এই যে Hg2 এই 2+ এর ঘনমাত্রা গুণন Br- এর ঘনমাত্রা, আর উপরে কিন্তু স্কয়ার বসবে। তাহলে আসবে কি দেখো, তো এটা S হয়ে যাবে এটা, আর এটা হয়ে যাবে 2S, তাহলে 2S এর উপরে স্কয়ার, তাহলে এখানে আসবে 4S কিউব। আর এখানে তুমি যদি KSP বের করতে চাও, এখানে আসবে কি, এই যে Hg2 2+ এর ঘনমাত্রা, আর এখানে আসবে I- এর ঘনমাত্রা, যেহেতু 2 মোল আছে তাহলে এখানে স্কয়ার হবে একটা। তাহলে এখানে দেখো কি আসবে, এই জায়গায় দেখো, এটা যদি S হয়, এটা যদি S হয়ে থাকে তাহলে এটাও তোমার S, আর এটা তোমার হচ্ছে 2S। ওকে, তাহলে দেখো এই জায়গায় হবে কি S, এই জায়গায় হবে 2S, এটা স্কয়ার, আর এটা চলে আসবে 4S কিউব। এই দুইটা জায়গায় একটু কেয়ারফুল থাকবা। তাহলে আমি এখানে লিখে দিই কেয়ারফুল। কেয়ারফুল দুই জায়গায় থাকবা। একটা কোন জায়গায়, একটা হচ্ছে Hg2Br2 এর ক্ষেত্রে, আর আরেকটা থাকবা Hg2I2 এর ক্ষেত্রে। বাকি কোনো জায়গায় কেয়ারফুল থাকার দরকার নাই, বাকি সব জায়গায় নরমাল, বাট এই দুই জায়গাতে শর্টকাটটা অ্যাপ্লাই হবে না। আর এই দুই জায়গায় যখন আয়নটা ভাঙবা তখন একটু কেয়ারফুলি ভাঙবা। একটু করে আমাকে জানাও যে এতটুকু বোঝা গেছে কিনা। Hg এর সাথে হ্যালোজেন থাকলে কি এরকম ঘটে? হ্যাঁ, Hg এর সাথে হ্যালোজেন যদি থাকে তাহলে এই ঘটনা ঘটে। একটু কেয়ারফুল থাকতে হয় এই দুইটা জিনিস, বাট বাকিগুলা নরমাল নিয়ম। বাট এই দুইটা যদি পরীক্ষা আসে, এই দুইটা থেকে আসতে পারে যদি এক্সেপশনাল হয়, একটু কেয়ারফুলি ডিল করতে হবে এই জিনিসটাকে। পারা যাবে না জিনিসটা? তাহলে আমরা কি নেক্সটে যাব? হ্যাঁ, দেখো এগুলো এইটা জাস্ট তুমি মনে রাখো যে কিভাবে ভাঙে। এগুলো তো তুমি বুঝতেই পারতেছো কিভাবে ভাঙবে, এগুলো তো নরমাল নিয়ম, রাইট? এগুলো হচ্ছে নরমাল নিয়ম। বাট এইটা, এই যোগটা, এই যোগটা আর এই যোগটা একটু কেয়ারফুল থাকবা ভাঙার সময়। এটা নরমালি কিভাবে ভাঙা উচিত ছিল, 2Hg+, আর নরমালি তুমি যদি দেখো এই যে Hg2I2, এটা নরমাল নিয়ম হলে কিভাবে ভাঙার কথা ছিল, যে 2Hg+ আর 2I- এরকম ভাঙার কথা ছিল না, বলতো? যদি নরমালি হইতো, নরমালি অন্য কারো ক্ষেত্রে কিভাবে ভাঙতো, Hg2I2 থাকলে 2Hg+ আর 2I- হইতো না নরমালি, বাট এটা এরকম করে হয় না, এটা এরকম করে হয় না। এগুলো ব্যাখ্যা দেওয়া যায়, বাট ব্যাখ্যা এখন দরকার নাই। জাস্ট তুমি এই দুটো জেনে রাখো যে এই দুটো যদি থাকে তাহলে একটু করে ডিফারেন্ট ওয়েতে ভাঙতে হয়, অন্য কারোর জন্য ডিফারেন্ট নেই। কেমন? ওকে, চলো আমরা আর দুই একটা দেখি, এরপর আছে আমরা দুইটা ম্যাথ দেখবো। যদি তোমার কাছে এখানে Ag2, ধরো এখানে আছে তোমার কাছে এরকম Ag2C2O4 আছে, Ag2C2O4 আছে সলিড অবস্থা। এটা কিভাবে ভাঙে দেখো, যদি যদি তুমি জলীয় দ্রবণে দাও, অ্যাকুয়াসে দাও, এটাকে ধরা যাক আমরা অ্যাকুয়াসে দিব। C2O4 কিন্তু একটা যৌগমূলক। দেখো এই যে C2O4 দেখতেছো, এই যে এখানে আমরা দেখতেছো C2O4, এই C2O4 কিন্তু একটা যৌগমূলক, আর Ag তো আলাদা, তাহলে এখানে হবে কি 2Ag+, আর এই জায়গায় হবে কি C2O4 যেটা একটা যৌগমূলক, আর এর চার্জ কত 2- অ্যাকুয়াস। C2O4 কিন্তু একটা যৌগমূলক, ওই যে SO4 PO4 এর মতো, বুঝছো? ওকে, তাহলে এখন এটা যদি তুমি S নাও, এটা দ্রাব্যতা, এখানে অবশ্যই জলীয় দ্রবণ দিছো, তাহলে এটা হবে 2S, আর এটা হবে দেখো S, রাইট? কারণ 1 মোল থেকে 1 মোল তৈরি হয়েছে। এরপরে এই KSPটা তুমি লিখতে পারবা না। KSP কিভাবে লিখবা, সিলভার প্লাসের ঘনমাত্রা আর স্কয়ার, আর এখানে চলে আসবে C2O4 2- আর এটার উপর কিছু নাই, তাহলে আলটিমেটলি এখানে চলে আসবে 2S এর স্কয়ার গুণন S। বাকিটা লিখতেছি না। ওকে, এটা একটা উদাহরণ গেল।
তারপর দেখো, তারপর হইতে পারে এরকম যে যদি এরকম থাকে কপার সালফাইড CuS, তাহলে এটাকে কিভাবে ভাঙবো? দেখো CuS যদি আছে, তাহলে এখানে আছে CuS, ধর এটা সলিড অবস্থা নিচ্ছি, এটা ভাঙবে এভাবে, দেখো Cu2+ হবে অ্যাকুয়াস অবস্থা, আর সালফাইডটা 2- হবে অ্যাকুয়াস অবস্থা। এটা সিম্পল, যদি এটা অ্যাস হয়ে থাকে এইটাও অ্যাস হবে তোমার, এটাও অ্যাস হয়ে থাকে। এরপর যদি তুমি যাও KSP বের করতে চাও, কত আসবে দেখো, এই যে Cu2+ এর ঘনমাত্রা আর S2- এর ঘনমাত্রা, এটা তো সোজা S, আর তোমার এখানে S বসাই দিবা, তার মানে S² চলে আসবে। এই দুটো একটু তাহলে তুলা হলে বলো, আমরা তাহলে ম্যাথে চলে যাবো, আমরা এখন ম্যাথ করবো, কেমন? আমরা এখন কয়েকটা ম্যাথ করবো, তাহলে এই দুটো তুলা হলে একটু আমাকে বলো, আমরা এখন ম্যাথে চলে যাবো। আর বেশিক্ষণ নেই আমাদের ক্লাস, আর 15-20 মিনিট হবে। দ্রাব্য অদক্ষেপ করার কিছু ম্যাথ আছে, সেটা আমরা আগামী ক্লাসে করব। আমরা কি নেক্সটে যাব? একটু করে আমাকে জানাবা, এই দুটো তুলা হইলে আমাকে একটু করে বলো। তুলা হয়েছে, ডান। চলো নেক্সটে যাই, আসো নেক্সট এই একটা ম্যাথ করি, আসো। আমাকে বলছে লেড আর্সেনাইড, এটার দ্রাব্যতা তোমাকে দেওয়া আছে S মোল পার লিটার হলে দ্রাব্যতা গুণফল কত? এটা পারা যাবে না, দেখো তো সলিউশন। এখানে কি দেওয়া আছে দেখো, এখানে দেওয়া আছে Pb3, তারপরে দেওয়া এখানে SO4, এটা একটা যৌগমূলক 2 দেওয়া। তাহলে এটাকে তুমি যদি আয়নে বিভক্ত করো, তাহলে দেখো কি আসবে এখানে আয়নে বিভক্ত করলে। দেখো এখানে লেডের চার্জ কত? 2, তাহলে লেডটা 2+ আকারে ভাঙবে, লেড 2+ হবে। আর এই জায়গাতে আর্সেন, এই SO4, এটার চার্জ কত? এটার চার্জ কিন্তু 3, তাহলে 3- আকারে ভাঙবে। বাট এখানে লেড আছে কয়টা দেখো তো, লেড আছে এখানে 3টা, তাহলে এখানে 3টা লেড দিবা। আর এটা SO4 আছে কয়টা? এখানে 2টা, তাহলে এখানে 2টা এটা দিবা। তারপর এটা যদি S হয়ে থাকে, দেখো আমাকে কি বলছে, আমাকে বলছে এইটা যে যৌগটা তোমাকে কোশ্চেনে দেওয়া আছে, এই যৌগটা এটার দেওয়া আছে, এটা হচ্ছে S, তাহলে এটা S হইলে এটা কত হবে? এটা 3S হবে। এটা কত হবে? এটা 2S হবে। তাহলে এখান থেকে আমি ক্লিয়ারলি দেখতে পারতেছি যে আমার লেড 2+, এটা তাহলে ঘনমাত্রা কত? লেড 2+ এর ঘনমাত্রা হচ্ছে 3S। আবার আমার কাছে যেটা আছে SO4, 3-, এটা ঘনমাত্রা তাহলে কত? এটা ঘনমাত্রা হচ্ছে 2S। তাহলে এখন আমি যদি এখানে বের করতে চাই KS, আমাকে বের করতে বলছে দ্রাব্যতার গুণফল KSP, তাহলে KSP বের করি, আসো। তাহলে আমি বের করবো এখন এই যে KSP অফ এই যে Pb3 ASO4 2, তাহলে এটা কত আসবে? এই যে লেড 2+ এর ঘনমাত্রা, পাওয়ার বসাবা তুমি 3, দেখো মূল সংখ্যাটাকে জাস্ট কি করছি, পাওয়ার আকারে বসাই দিছি, তারপর এখানে বসাবা SO4 3-, এখানে মূল সংখ্যা আছে 2, মূল সংখ্যা 2টাকে বসাই দিবে এখানে পাওয়ার আকারে। তারপর দেখো এটা কত আসবে, এটা আসবে 3S, এখানে তাহলে 3 বসাবা, এখানে তাহলে দেখো 2S, এখানে তাহলে 2 বসাবা, তাহলে কত পাবা? দেখো 3³ মানে 27, আর 2² মানে 4, তাহলে 27 হলো 4 মানে 108, তাহলে এখানে হয়ে যাবে 108 S⁵, 108 S⁵। বলো তো এটার একক কি আসবে? বলো তো এটার একক কি আসবে, বলতে পারো একক কি আসবে এটার? এটার একক কি আসবে? দেখো S এর একক হচ্ছে মোল পার লিটার, তাহলে এটার একক আসবে mol⁵, mol⁵ পার লিটার⁵। ঠিক আছে, এটা হচ্ছে এটার আনসার। KSP এর এককগুলো এক এক সময় এক একটা হবে, তাহলে এটা হচ্ছে এটার আনসার। হোপফুলি সবাই বুঝতে পারছো। আমরা কি নেক্সটে যাব? আমরা নেক্সটে যাই। এটা কি সবার তোলা হয়েছে কিনা আমাকে জানাও তো কমেন্ট একটু করে, তারপর আমি নেক্সটে যাচ্ছি। এই বারবার ফেসবুকে কমেন্টে চলে যাচ্ছে। ওকে, চলো নেক্সটে যাই, আসো। নেক্সট এই অঙ্কটা দেখি, আসো। আমাকে বলতেছে একটা দাঁতের ক্ষয় রোধে স্বল্প পরিমাণে CaF2 টুথপেস্ট মিশানো থাকে। এখন CaF2 এর দ্রাব্যতা এত হইলে এর দ্রাব্যতার গুণফলটা কত? দেখো কোশ্চেনে কি দেওয়া আছে, এই যে তোমার কাছে যে CaF2 আছে, ধর এটা সলিড অবস্থা, তুমি যখন এটাকে অ্যাকুয়াস অবস্থায় দাও তখন এটা কি হবে? Ca2+ অ্যাকুয়াস অবস্থা, আর 2F- অ্যাকুয়াস অবস্থায় ভাঙবে। আচ্ছা, এখন যদি এটা S হয়ে থাকে দ্রাব্যতা, এটা হবে S এবং এটা হবে 2S। দেখো বুঝতেছো কিনা? এখন কোশ্চেনে কি দেওয়া আছে দেখো তো, কোশ্চেনে দেওয়া আছে এই যে তোমার CaF2 এর দ্রাব্যতা তোমাকে দেওয়া আছে এত, অর্থাৎ CaF2 যেটা তার যে ঘনমাত্রা S, সেই S এগুলো কিন্তু কোশ্চেনে দেওয়া আছে। মানে কোশ্চেনে
কোশ্চেনে গিভেন কি দেওয়া আছে দেখো তো, কোশ্চেনে দেওয়া আছে s ইকুয়াল টু কত, s ইকুয়াল টু কিন্তু 2 গুণন তোমার হচ্ছে 10 টু দি পাওয়ার -4 মোল পার মোল লিটার ইনভার্স 1 দেওয়া। কোশ্চেনে s দেওয়া আছে এত, কারণ দেখো এই যে CF2 এটা দ্রাব্যতা তো s, আর এটাকে দেওয়া আছে হচ্ছে এত। এরপর তোমাকে বলছে KSP বের করো, দ্রাব্যতা গুণফল। তাহলে KSP বের করতে চাচ্ছি, তাহলে কার বের করব, CaF2 এর। তাহলে কত আসবে দেখো তো, এখানে CA2 প্লাস এর ঘনমাত্রা আর F মাইনাস এর ঘনমাত্রা, বাট F মাইনাস এখানে 2 আছে, তাহলে স্কয়ার আকারে 2 দিয়ে দিব। তাহলে দেখো তো এটা কত আসবে, এটা আসবে s আর এখানে আসবে 2s, এখানে তাহলে স্কয়ার করে দিব, তাহলে এটা হয়ে যাবে 4s কিউব। s এর বিরুদ্ধে কোশ্চেন এখানে দেওয়াই আছে, তাহলে কত আসবে দেখো তো, এখানে 4 আর s এর জায়গায় তুমি এখানে তাহলে 2 ইনটু tan ইনভার্স অফ 4 বসাও, কিউব করো, তাহলে দেখো এটা কত আসে। এখানে আসবে 4 গুণন 2 ইনটু tan ইনভার্স অফ 4 করো, এটাকে তাহলে কিউব করো, তাহলে এটা আসছে 3.2 গুণন 3.2 গুণন tan ইনভার্স অফ 11। ওকে, তাহলে এত, আর আনসার কি আসবে বলো তো এখানে, এখানে এটার একক কি হবে, এটা তো দেওয়া আছে মোল পার লিটারে, বাট এটা s কিউব, তাহলে এখানে হবে মোল কিউব লিটার ইনভার্স 3, তাহলে এখানে একক কি হবে, মোল কিউব লিটার ইনভার্স 3 হবে, যেহেতু s এর ভ্যালু মোল লিটার ইনভার্স 1 ছিল, s কিউব আছে এখানে, তাহলে এটা হয়ে যাবে মোল কিউব লিটার ইনভার্স 3 হয়ে যাবে। তারপর এটা তুলা হইলে একটু আমাকে বলো, তারপর আমরা নেক্সট অঙ্কে চলে যাব। নেক্সট অঙ্কে যাই, নেক্সট অঙ্কে যাই। নেক্সট অঙ্কে বলতেছে CaF2 এটার যদি দ্রাব্যতা গুণফল এত হয়ে থাকে। দেখো এবার আমাকে কোশ্চেনে কি দেওয়া আছে, CaF2 এটার দ্রাব্যতা গুণফল তোমাকে দেওয়া আছে, দ্রাব্যতাটাকে গ্রাম পার লিটারে প্রকাশ করতে বলছে। চলো করি আসো। দেখো তাহলে ইজি অঙ্ক, যদি সলিউশন করতে চাই, এখানে আমার কাছে CaF2 যেটা আছে এটাকে তুমি যদি ভাঙো, এটা সলিড অবস্থায় আছে, এটাকে অ্যাকুয়াসে দিচ্ছি আমরা। ওকে, অ্যাকুয়াস, ইজি অঙ্ক, দ্রাব্যতার অঙ্কগুলো একদম ইজি। এটা অ্যাকুয়াস দিচ্ছ তুমি, তাহলে এখানে ক্যালসিয়াম 2 প্লাস পাবা অ্যাকুয়াস অবস্থা, আর এই জায়গায় তুমি পাবা হচ্ছে 2F মাইনাস অ্যাকুয়াস অবস্থা। এখন কোশ্চেন কি বলছে দেখো, কোশ্চেন বলতেছে আমার এটা যদি S হয়ে থাকে, তাহলে এটা হবে S আর এটা হবে তোমার 2S। তাহলে এখান থেকে যদি আমি দ্রাব্যতা KSP বের করতাম, তাহলে এটা কত আসতো বলতো, এটা আসতো, যদি আমি নরমাল নিয়মে যদি করতাম, শর্টকাটে তো ডাইরেক্ট লিখে দেয়, বাট নরমাল নিয়মে করি আসে, এটা মাইনাস F মাইনাস এটা স্কয়ার হয়ে যাবে। আচ্ছা তাহলে আমি ডাইরেক্ট লিখে দিই, আর এখানে S আর 2S লিখতে, S আর 2S এর স্কয়ার লিখতেছি না, ডাইরেক্ট এটা 4S কিউব আসবে। এটা তো আমরা সবাই বুঝতে পারতেছি। আর KSP বেরো তোমার কোশ্চেনে দেওয়া আছে, দেখো KSP বেরোটা কোশ্চেনেই দেওয়া আছে, তাহলে আমি এখান থেকে লিখতে পারি যে আমার কাছে যেখানে 4S কিউব আছে সেটা হচ্ছে KSP সমান, আর KSP বেরোটা কত, 3.4 গুণন tan ইনভার্স অফ 11 দেওয়া। তাহলে এই জায়গা থেকে আমি তাহলে কি S টা বের করে ফেলতে পারি না? দেখো তো S টা কত আসবে এখানে, এই যে 3.4 গুণন tan ইনভার্স অফ 11, এটাকে জাস্ট আমি 4 দিয়ে ভাগ করব, কিউবিক রুট করে দিব, S চলে আসছে আমার 2.0408 গুণন tan ইনভার্স অফ 4 চলে আসছে। এখন KSP সূত্র এককটা ছিল মোল কিউব লিটার ইনভার্স 3, এটাকে যখন তুমি কিউবিক রুট করবা, এটা কিন্তু মোল লিটার ইনভার্স 1 হয়ে যাবে, এটার একক কি হয়ে যাবে, মোল লিটার ইনভার্স 1। এখন আমাকে এই যে দেখো বলছে CaF2 এর দ্রাব্যতা যেটা ছিল S, আর S এর ভ্যালু তুমি বের করছো, বাট S এর ভ্যালুটাকে মোল পার লিটারে বের করতে পারো না, বলছে গ্রাম পার লিটারে বের করো। তার মানে S যেটা আমি বের করছি, S কত বের করছি, S বের করছি আমরা এখানে, দেখো S বের করছি কত, S বের করছি এখানে এই যে 2.0408 2.0408 গুণন tan ইনভার্স অফ 4 মোল লিটার ইনভার্স 1টাকে আমি 1 লিটার লিখতে পারি না চাইলে বলো তো, আমি কি চাইলে লিটার ইনভার্স 1টাকে 1 লিটার লিখতে পারি? এখানে আমরা কি চাইলে লিটার ইনভার্স 1টাকে 1 মোলার লিখতে পারি, 1 লিটার লিখতে পারি? এই যে লিটার ইনভার্স 1টাকে পারি, কিন্তু দেখো ওই S এর ভ্যালুটা বের করছি, মোল লিটার ইনভার্স 1 ছিল, এটাকে এখানে নিচে লিখছি লিটারটাকে, আমাকে বের করতে বলছে কি, এই যে এটার যে দ্রাব্যতা S সেটাকে জাস্ট গ্রাম পার লিটার এককে। আমি তোমাকে অলরেডি শিখাইছি তুমি মোল থেকে গ্রামে কিভাবে যাবা, কিভাবে যাবা বলো তো, সূত্র তুমি জানো, n ইকুয়াল টু m ডিভাইডেড বাই আণবিক ভর বা মানে m বড় হাতের m। তাহলে তুমি যদি মোল সংখ্যাটাকে তার আণবিক ভর দিয়ে গুণ দাও বা পারমাণবিক ভর দিয়ে গুণ দাও, তাহলেই কিন্তু তোমার ছোট হাতের m বের হয়ে আসবে। কথাটা কি বুঝতে পারছো? দেখো তো তুমি যদি কি করো, এখানে তো এটা মোল সংখ্যা, তোমার কি লাগবে, CaF2 দ্রাব্যতাটাকে গ্রাম পার লিটার এককে লাগবে, তাহলে এই CaF2 এর মোল হচ্ছে এত, তাহলে এটাকে জাস্ট তুমি CaF2 কি দিয়ে গুণ করো, ওই যে আণবিক ভর দিয়ে গুণ করো, তাহলে তুমি পুরো জিনিসটা গ্রামে চলে যাবে। অর্থাৎ কি থাকবে দেখো, এই যে দেখো এই যে ভ্যালুটা আছে না, এটাকে তুমি এখানে রাখো, নিচে দেখে আসো, এটাকে এই যে আমার এটার ভ্যালু আছে
এটাকে জাস্ট তুমি কত দিয়ে গুণ করবা বলো তো? জাস্ট তুমি যদি এটার আণবিক ভর দিয়ে গুণ করো, আণবিক ভরটা কত? ক্যালসিয়ামের কত? আমরা সবাই জানি ক্যালসিয়ামের হচ্ছে 40 হয়ে থাকে, আর ফ্লোরিনের কত? ফ্লোরিনের হচ্ছে 19 হয়ে থাকে। তাহলে 19 গুণন 2, তাহলে এই পুরো জিনিসটা কোথায় চলে আসলো এখন বলো তো? এই পুরো জিনিসটা এখন গ্রামে চলে গেছে। দেখো তো বুঝছো কিনা? জাস্ট মোল সংখ্যাটাকে গ্রামে কিভাবে নিতে হয়? মোল সংখ্যাটাকে জাস্ট আণবিক ভর দিয়ে গুণ করতে হয়, তাহলেই তোমার গ্রামে চলে যাবে। এরপর ভ্যালু বের করো, এটাই তোমার আনসারে চলে আসবে। দেখো এখানে কত আছে, এটা এখানে আসবে 2.0408 গুণন tan ইনভার্স অফ 4, তারপরে গুণন 40 প্লাস 38, তাহলে এটা চলে আসছে 1.59 গুণন tan ইনভার্স অফ 2 গ্রাম পার লিটার। তাহলে এটা হচ্ছে আমার আনসার। বলতো এটা বোঝা গেছে কিনা? জাস্ট দ্রাব্যতাটাকে আমি কোন এককে বের করছি? গ্রাম পার লিটার এককে বের করছি। পারা যাবে? এটা তুলা হইলে আমাকে জানাও। ইজি অঙ্ক ছিল, ইজি অঙ্ক ছিল, তুলা হইলে আমাকে জানাও, তারপর আমরা নেক্সট অঙ্কে যাব। আমরা আজকে বেশি করাবো না, মানে আমরা আজকে ওই যে অদক্ষেপ তদক্ষেপের ম্যাথ আমরা করাবো না, অদক্ষেপের আগ পর্যন্ত আমরা করে ফেলবো, যাতে আমরা আগামী ক্লাসে অদক্ষেপ থেকে শুরু করতে পারি। যেহেতু আজকে ছেলে পেলে বেশি কম, তাই আমরা বেশি দূর আগাবো না। চলো আমরা নেক্সটে যাই, আসো কেমন? ওকে, দেখো বলছে কি, এত তাপমাত্রায় অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের দ্রাব্যতার গুণফল তোমাকে দেওয়া আছে। তাহলে অ্যালুমিনিয়াম 3+ এর এবং ওই আয়নের ঘনমাত্রা, মানে প্রত্যেকের দ্রাব্য ঘনমাত্রা আর এটা দ্রাব্যতা কত, মানে আলটিমেটলি এটার ঘনমাত্রা বের করতে হবে। চলো বের করি আসো। মানে কোশ্চেনটা বুঝতে পারছো? এখানে এইটার দ্রাব্যতার গুণফল দেওয়া আছে, এখান থেকে কি বের করতে হবে? প্রত্যেকের ঘনমাত্রাগুলা আর এটা দ্রাব্যতা, মানে সেম জিনিস। আলটিমেটলি এটার ঘনমাত্রাই বের করতে হবে, এসি বের করতে হবে, কারণ সম্পৃক্ত দ্রবণে ঘনমাত্রা ইকুয়াল টু দ্রাব্যতা। তাহলে দেখো আমরা সূত্র জানি, যে সলিউশন লিখি, এই যে LOH3, এটাকে যদি আমরা ভাঙতে চাই, এটা সলিড অবস্থায় আছে, যদি এটাকে আমি জলীয় দ্রবণে নিই, তাহলে এখানে পাবো L3+ অ্যাকুয়াস, আর এই জায়গায় পাবো 3OH মাইনাস অ্যাকুয়াস, রাইট? তাহলে দেখো যদি আমার এটা S হয়ে থাকে, এটা হবে S, এটা হবে 3S। অর্থাৎ ক্লিয়ারলি আমি দেখতে পাচ্ছি এখান থেকে অ্যালুমিনিয়াম OH3 এর দ্রাব্যতা বা এর ঘনমাত্রা যাই বলো, সম্পৃক্ত দ্রবণটা দুইটাই সেম, এটা S। আর যখনই তোমাকে দ্রাব্যতার গুণফল বের করতে বলবে, যখনই তোমাকে দ্রাব্যতার গুণফল বের করতে বলবে বা দ্রাব্যতা দেওয়া থাকবে, অলওয়েজ এটা সম্পৃক্ত দ্রবণ। আয়নিক দ্রবণ হইলে আয়নিক গুণফল বললে সেটা অন্য কিছু হইতে পারে। আর যখনই তোমাকে দ্রাব্যতার গুণফল, দ্রাব্যতা বলবে, দ্রাব্যতা ওয়ার্ডটা যখন থাকবে, তখনই বুঝে যাবে সেটা সম্পৃক্ত দ্রবণ। যদি আয়নিক কথাটা থাকে, সেটা সম্পৃক্ত দ্রবণ হবেন, হইতেও পারে, না হইতে পারে, সেটা আমরা আগামী ক্লাসে দেখবো। বাট দ্রাব্যতা বলা মানে সম্পৃক্ত দ্রবণ, আর সম্পৃক্ত দ্রবণে ঘনমাত্রাকে দ্রাব্যতা বলতে পারি। তাহলে এখানে আর অ্যালুমিনিয়াম 3+ এর তাহলে ঘনমাত্রা কত হবে? এটা কিন্তু S হবে। বাট এই যে আমার দেখো OH আয়নের ঘনমাত্রা কত হবে? OH আয়নের ঘনমাত্রা, OH আয়নের ঘনমাত্রা কিন্তু 3S। তাহলে এই তিনটা জিনিস আমাকে বের করতে বসে। তাহলে আমি যদি কোনো কারণে S বের করতে পারি, তাহলে এই তিনটা জিনিস আমি বের করে ফেলতে পারবো না যদি আমি S টা বের করতে পারি। এখন S টা কিভাবে বের করবো দেখো তো। যদি আমি এখানে KSP লিখতাম, তাহলে KSP ইকুয়াল টু আসতো এই যে অ্যালুমিনিয়ামের 3+ এর ঘনমাত্রা গুণন OH আয়নের ঘনমাত্রা, আর এটার আগে দেখো 3 আছে মোল সংখ্যা, তাহলে পাওয়ার আকারে 3 চলে যেত। তাহলে কি আসতো দেখো তো, এখানে অ্যালুমিনিয়াম 3+ এর ঘনমাত্রা হচ্ছে S, আর এটা ঘনমাত্রা হচ্ছে 3S, তাহলে 3S কিউব। তাহলে 3 কিউবে কত? 27, আর এখানে হইতে S⁴। তাহলে এটা ভ্যালু কিন্তু দেওয়া আছে, দেখো এটা ভ্যালু কিন্তু দেওয়া আছে। তাহলে আমি এখান থেকে লিখতে পারি যে 27 S⁴ ইকুয়াল টু কত? 3.7 গুণন 3.7 গুণন tan ইনভার্স অফ 15। তাহলে এই জায়গা থেকে দেখো তো S বের করে কত আসে এটা। তাহলে এখানে আসবে 3.7 tan ইনভার্স অফ 15 ডিভাইডেড বাই 27, আর হচ্ছে কিউবিক রুট 4, তো এটা কোথায় আছে? আচ্ছা একটা সেকেন্ড, আনসার বের করছি না, এটাকে 1/4 করে দিতে হচ্ছে, 1/4। তাহলে এটা চলে আসছে আমার কাছে এই যে 1.08, S চলে আসছে কত? 1.08 ইন্টু tan ইনভার্স অফ 4, এত মোল লিটার ইনভার্স 1। এটা কিভাবে বের করছে আমি তোমাকে দেখাচ্ছি। দেখো অনেকে বলতে পারে এটা বের করছেন কিভাবে, কিউবিক রুট 4 থেকে ক্যালকুলেটরে নাই। ধরো এখানে লেখা আছে y⁴ ইকুয়াল টু x, এটা কিভাবে, তখন এখান থেকে আমরা y ইকুয়াল টু কত পাবো জানো? y ইকুয়াল টু লিখতে পারবো x⁴ 1/4, x⁴ কত? 1/4। মানে যদি তোমাকে y² ইকুয়াল টু x দেওয়া থাকে, তাহলে y ইকুয়াল টু তুমি কি লিখো? √x লিখো না? √x না লিখে তুমি যদি x⁴ 1/2 লিখতা, তাও হইতো। বুঝছো? সেম ভ্যালু আসতো। ধরো তোমার কাছে y³ ইকুয়াল টু 3 দেওয়া আছে, y³ ইকুয়াল টু x দেওয়া আছে,
তাহলে তুমি ধরো ওয়াই বের করতে যাচ্ছ, তখন তুমি কি লিখতে, কিউবিক রুট অফ এক্স লিখতা না? এটাকে চাইলে তুমি এক্স টু দি পাওয়ার 1/3 লিখতে পারো, সিম্পল ম্যাথ। তাহলে ওয়াই টু দি পাওয়ার 4 ইকুয়াল যদি এক্স দেওয়া থাকে, বা ওয়াই টু দি পাওয়ার 5 ইকুয়াল যদি এক্স দেওয়া থাকতো, তাহলে ওয়াই ইকুয়াল টু হইতো এক্স টু দি পাওয়ার 1/5। তো সেম জিনিসটা এখানে করছে, যে ধর এখানে এস টু দি পাওয়ার 4 ছিল, তুমি 27টাকে আগে এখানে নিয়ে গেছো, এস ইকুয়াল টু কত হবে, এখানে যে ভ্যালুটা আসবে সেটাকে জাস্ট 1 টু দি পাওয়ার 1/4 করে দিবা, তাহলেই তোমার কিন্তু হয়ে যাবে। হ্যাঁ, ছুটি দিয়ে দিচ্ছি, একটু পরে ছুটি দিচ্ছি, আর 2-3টা ম্যাথ। তাহলে এখন দেখো, এস তুমি পেয়ে গেছো, এস তুমি পেয়ে গেছো, তাহলে এস এর যদি এই ভ্যালুগুলোকে এখানে বসাই দাও, তাহলে এগুলো পারবা না নিজে? বলো তো, এস এর জাস্ট ভ্যালু বসাবা, তারপর তোমার আনসার বের হয়ে আসবে। দেখো, এই প্রত্যেকটা তুমি বের করতে পারবা না, জাস্ট এইখান থেকে নিয়ে এগুলোকে এখানে ইনপুট দিবা, এখান থেকে নিয়ে এগুলোকে এখানে ইনপুট দিবা, তাহলে এখানে তোমার এখানে আনসার, আমি আর বের করে দিচ্ছি না, কেমন? আমি আর এখানে বের করে দিচ্ছি না, তাহলে প্রত্যেকটাকে বসাবা, প্রত্যেকটাকে বসালে তোমার আনসার চলে আসবে। ওকে, চলো আর দুইটা ম্যাথ আছে, আমরা দুইটা ম্যাথ করি, তারপর আমরা ছুটি দিয়ে দিব, কেমন? দুইটা ম্যাথ করানোর পরে ছুটি দিয়ে দিব। দুইটা ম্যাথ আছে, ছোট ছোট দুইটা ম্যাথ, বুয়েট আসছে দুইটা ম্যাথ। দেখো, একটা দেওয়া আছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের কেএসপি, তোমাকে দেওয়া আছে এত, মানে দ্রাব্যতা গুণফল দেওয়া আছে, এর দ্রাব্যতাটাকে মোল পার লিটারে কত হবে আর কিলো মোল পার মিটার কিউবে কত হবে বের করতে বলছে। দেখো, এটা বুয়েট 23-24 সালে আসছে, পান্তাবার টাইপের ম্যাথ, এটা ইজি অঙ্ক, একদম ইজি অঙ্ক। দেখো, আমি তোমার দেখাই, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড দিছে না, এগুলো যদি না পারো এতক্ষণে অনেকগুলো তো করাইছি, এটা তুমি নিজেই চেষ্টা করবা, তারপর আমি তোমাকে দেখাই দিচ্ছি। দেখো, ক্যালসিয়াম 2+ তৈরি করতে পারবা অ্যাকুয়াস অবস্থায়, আবার এখানে 2OH- তৈরি হবে অ্যাকুয়াস অবস্থায়। তাহলে জিনিসটা বুঝো, এখানে যদি এটা S হয়ে থাকে, তাহলে এটা কি হবে, এটা S হবে, এটা কি হবে, এটা 2S হবে। ভালো কথা। তাহলে এখন কি বের করতে বলছে তোমাকে? দ্রাব্যতা বের করতে বলছে। আগে S মানে S বের করতে বলছে, তার মানে এখানে KSP কত আসবে দেখো তো। KSP গুলো আমি ডাইরেক্ট জানি এখানে 4S কিউব আসবে, তারপর আমি যদি ভেঙে ভেঙে লিখতে চাই, তাহলে এখানে আসবে ক্যালসিয়াম 2+ এর ঘনমাত্রা, তারপর আসবে এখানে OH আয়নের ঘনমাত্রা, এখানে স্কয়ার হয়ে যাবে। তাহলে কত আসবে দেখো, এটা আসবে S, এটা আসবে 2S, এখানে স্কয়ার, তাহলে আলটিমেটলি হয়ে যাবে 4S কিউব হয়ে যাবে। তাহলে এখন এটা এগুলো কত হবে, তাহলে এটা এগুলো দেওয়া আছে কোশ্চেনে, দেখো 5.5 গুণন tan ইনভার্স অফ 6 দেওয়া আছে। তাহলে এই জায়গাটা থেকে তুমি S বের করতে পারবে না, এই জায়গাটা থেকে S বের করতে পারবে। S কত আসবে দেখো তো, S ইকুয়াল টু হবে এই যে 5.5 গুণন tan ইনভার্স অফ 6, এটাকে তাহলে তুমি আগে 4 দিয়ে ভাগ করবা, কিউবিক রুট করে দিবা। কিউবিক রুটকে তুমি চাইলে 1/3 লিখতে পারো, কোনো সমস্যা নেই, সেম রেজাল্টই আসবে। দেখো তো এটা কত আসে এখানে, কিউবিক রুট 5.5 গুণন tan ইনভার্স অফ 6 ডিভাইডেড বাই 4, তাহলে S ইকুয়াল চলে আসছে আমার 1.111 গুণন tan ইনভার্স অফ 2। বাট S টা কোন এককে আসছে বলতে পারবা? S টা কোন এককে আসছে? এইখানে KSP থেকে S যখন আমরা বের করি, এই S টা কিন্তু মোল পার লিটার এককে আসছে, তাহলে এটা হচ্ছে মোল লিটার ইনভার্স 1। তাহলে এটা একটা আমার আনসার। আরেকটা কি বের করতে বলছে কোশ্চেনে বলো তো, এটাকে কিলো মোল পার মিটার কিউবে নাও। কিলো মোল পার মিটার কিউবে কিভাবে নিবা? দেখো, একদম ইজি। তুমি, আমি যদি এই এসটাকে এইভাবে লিখতাম, দেখো তো 1.111 গুণন tan ইনভার্স অফ 2 মোল লিখলাম, আর নিচে লিখলাম হচ্ছে 1 লিটার। কেউ তো মন খারাপ করবে না যদি 1 লিটারকে যদি ভাগ করে নিচে লিখি। এখন কিলো মোল পার মিটার কিউব মানে কি, এটাকে তুমি কিলো মোলে নাও, এটাকে তুমি মিটার কিউবে নাও। তো কিভাবে নিবা দেখো, একদম সিম্পল এগুলা। এই যে 1.111 গুণন tan ইনভার্স অফ 2, এটাকে যদি আমি tan ইনভার্স অফ 3 দিয়ে গুণ দিই, তাহলে চলে যাবে এটা কিলো মোলে। জিনিসটা বুঝো, মোলকে কিলো মোলে নেওয়ার অপশন কি, জাস্ট tan ইনভার্স অফ 3 দিয়ে গুণ দিবা, তাহলে কিলো মোলে চলে যাবে। মানে 1 গ্রাম ইকুয়াল টু কত কেজি, tan ইনভার্স অফ 3 কেজি। সো এটা এভাবে আমি মোল থেকে কিলো মোলে নিলাম। এখন লিটার থেকে তুমি মিটার কিউবে কিভাবে নিবা? দেখো, একটা কাজ আমরা করতে পারি, এই কনভার্সনটা সবাই নিশ্চয়ই তোমাকে পড়েছি। দেখো, যদি 1 মিলিলিটার হয়, 1 মিলিলিটার মানে হচ্ছে 1 সেন্টিমিটার কিউব। আবার 1 সেন্টিমিটার কিউব, এটা মানে হচ্ছে আবার tan ইনভার্স অফ 6 মিটার কিউব। এই কনভার্সনটার সাহায্যে তুমি নিতে পারবা মিটার কিউবে। কিভাবে দেখো, ফার্স্টে 1 লিটার আছে, 1 লিটার মানে 1000 মিলিলিটার, 1 লিটার মানে 1000 মিলিলিটার। আবার 1000 মিলিলিটার মানে 1000 সেন্টিমিটার কিউব। আবার 1 সেন্টিমিটার কিউব মানে তাহলে কত হবে, এটাকে আমি tan ইনভার্স অফ 6 দিয়ে গুণ করে দিব, আর এটা মিটার কিউবে চলে গেছে। দেখো বুঝছো কিনা, মানে জিনিসটা বুঝাই। এখানে 1 লিটার আছে না, 1 লিটার মানে হচ্ছে 1000 ml, আর 1000 ml মানে আবার 1000 সেন্টিমিটার কিউব। তাহলে 1000 বাদে যে সেন্টিমিটার কিউবটা আছে, সেন্টিমিটার কিউব মানে আবার কত, tan ইনভার্স অফ 6 মিটার কিউব লিখে দিছি। তারপর দেখো তাহলে এখানে কত আনসার আসে, এখানে তাহলে দেখো আনসারটা কত আসবে, এখানে সেম আনসার আসার কথা। কেন? দেখো,
এই যে এই দুইটা গুণফলে এখানে tan ইনভার্স অফ 3 থাকবে, ওই tan ইনভার্স অফ 3 আর tan ইনভার্স অফ 3 কাটাকাটি যাবে, আলটিমেটলি এটা সেম রেজাল্টে আসবে, অর্থাৎ 1.111 tan ইনভার্স অফ 2 এই যে কিলোমোল মিটার ইনভার্স 3। ওকে, তাহলে এটাই দেখো আনসার শেষ। তাহলে ইজি আছে না অঙ্কটা, বলো তো? এটা একটা আনসার আর এটা একটা আনসার, দেখো একদম ইজি অঙ্ক। লাস্ট ম্যাথ আছে আমাদের, লাস্ট ম্যাথটা করাই শেষ করে দিচ্ছি, আজকে আর ক্লাস বাড়াবো না, আর একটা ম্যাথ বাকি আমাদের। এরপর হচ্ছে আমরা আগামী ক্লাসে দ্রাব্যতার ওই যে অদক্ষেপ পড়া থেকে শুরু করব। দেখো আমাকে দুইটা দ্রবণ দেওয়া আছে, একটা হচ্ছে Ag2CO3, একটা হচ্ছে কপার কার্বনেট, এটাও বুয়েটে আসছে। বলছে এদের দ্রাব্যতা নির্ণয় করো এবং কোন কার্বনেটটি দ্রাব্যতা কম সেটা উল্লেখ করো। ভাই এটাতে ইজি অঙ্ক হইতে পারে? দেখো তো এটাতে কি আর ইজি অঙ্ক হইতে পারে না? দেখো কি দেওয়া আছে কোশ্চেনের মধ্যে, একটা দেওয়া আছে Ag2CO3, এটারে যদি তুমি ভাঙো, জলীয় দ্রবণে যদি ভাঙো কি উৎপন্ন হবে? 2Ag প্লাস আর CO3 2 তৈরি হবে অ্যাকুয়াসের, আর এখানে অ্যাকুয়াস দাও, কোনো সমস্যা নেই। এই দুটো জিনিস তৈরি হবে, তাই না? দেখো এই দুটো জিনিস এখানে তৈরি হবে, 2Ag প্লাস তৈরি হবে অ্যাকুয়াস, আর CO3 2 অ্যাকুয়াস তৈরি হবে। এটা যদি S হয়ে থাকে, ধরো এটাকে আমি দ্রাব্যতাকে S1 বললাম, এই দ্রাব্যতাকে আমি S1 বললাম, তাহলে এটা হবে 2S1 আর এটা হবে শুধু S1। কেন? কারণ এখানে আমার দুটো দ্রাব্যতা বের করতে হবে, পরে কোন দ্রাব্যতাটা কম সেটা আমাকে উল্লেখ করতে হবে, কোন কার্বনেটের দ্রাব্যতাটা কম। হ্যাঁ, তাহলে এখন আমরা এখান থেকে KSP করলে কি লিখতে পারবো? তাহলে এই যে KSP অফ Ag2CO3, আমি আর ক্যালকুলেশন করতেছি না, আমি ডাইরেক্ট লিখে দিচ্ছি। তাহলে এটা কত আসবে? 4S1 কিউব আসবে না? বলো তো একটু করে, এটা 4S1 কিউব আসবে না? এই যে কিভাবে করছি, সিলভার প্লাস এরপর স্কোয়ার এরপর CO3 2 এটা আসবে। আর এটাই গুলো কত দেওয়া আছে দেখো তো, এটাই গুলো দেওয়া আছে 8.2 গুণন tan ইনভার্স অফ 12 দেওয়া আছে। তো এই জায়গা থেকে তুমি S1 এর ভ্যালুটা বের করতে পারবা না ক্যালকুলেশন করে? এই জায়গা থেকে তুমি কি বের করতে পারবা? S1 এর ভ্যালু ক্যালকুলেশন করতে পারবা। সেম ভাবে দেখো, সেম ভাবে তুমি যদি পরে যেটা করো, কপার কার্বনেট CuCO3, তাহলে এটা যখন আয়নে বিভক্ত হবে অ্যাকুয়াসে, এটা তো সলিড অবস্থায় আছে, এটা যখন আয়নে বিভক্ত হবে অ্যাকুয়াসে, তাহলে দেখো তো এটা কি হবে? এই যে Cu2 প্লাস আর কার্বনেট 2 তৈরি করবে, তাহলে এটা যদি S2 হয় দ্রাব্যতা, তাহলে এটা দ্রাব্যতা S2 হবে, এটা দ্রাব্যতা S2 হবে। তাহলে এখন তোমাকে বের করতে বলছে কি, এই যে এটার তো KSP দেওয়া আছে, দেখো এটা KSPও দেওয়া আছে। তারপর তুমি এখান থেকে কি করবা, দেখো এই জায়গা থেকে তুমি যেটা KSP বের করবে, এখানে যদি KSP বের করতে চাও, এটার KSP অফ এই যে কপার কার্বনেট, এটা কত আসবে? এই যে এটা ইনটু এটা, মানে S2 স্কয়ার চলে আসবে, S2 এটার স্কয়ার। আর এই ভ্যালু কিন্তু দেওয়া আছে, দেখো তার মানে S2 স্কয়ারটা কত অ্যাকচুয়ালি, এই ভ্যালুটা কিন্তু দেওয়া আছে 2.5 গুণন tan ইনভার্স অফ 10। আর এরপরে তুমি এখান থেকে S2 টা বের করতে পারবা না বর্গমূল করে দিয়ে। আর তোমাকে কমেন্ট করতে বলছে কি জানো, তার মানে S1 কি জিনিস দেখো তো, S1 এটা হচ্ছে কার্বনেটের দ্রাব্যতা, কোনটার কোন কার্বনেট ক্ষেত্রে? এইটার ক্ষেত্রে। আর S2 কি জিনিস, এটা হচ্ছে এটাও কার্বনেটের দ্রাব্যতা, বাট কোনটার ক্ষেত্রে? এটার ক্ষেত্রে। বুঝছে? কোনটার দ্রাব্যতা কম উল্লেখ করো। কোশ্চেনটা বুঝতে পারছো কি জিজ্ঞেস করছে? কোন কার্বনেটের দ্রাব্যতা কম, অর্থাৎ S1 হচ্ছে এটার দ্রাব্যতা, Ag2CO3 দ্রাব্যতা, S2 হচ্ছে এটার দ্রাব্যতা। এই দুটো ভ্যালু বের করবা, বলবা কোনটা দ্রাব্যতা কম কোনটা দ্রাব্যতা বেশি, শেষ। এতটুকুই আনসার। পারা যাবে অঙ্কটা? এই অঙ্কটা কি পারবা? আমাদের আজকের ক্লাস এখানে শেষ। আমি জানি আজকে অনেকে একটু টেনশনে ছিল তোমরা তোমাদের কলেজের রেজাল্ট নিয়ে, তো আমরা আগামী ক্লাস থেকে আমাদের দ্রাব্যতার আরেকটা যে পার্ট আছে দ্রাব্যতা গুণফলের, যে কখন পদক্ষেপ পড়বে না সেটা আমরা আলোচনা করব। তাহলে সবাই ভালো থাকবা, দেখা হবে নেক্সট ক্লাসে। তাহলে আসসালামু আলাইকুম।